যতগুলা গ্রামার টপিকস ইরর ডিটেকশন আছে, যতগুলা গ্রামার টপিকস সেন্টেন্স কারেকশন আছে, সমস্ত জায়গাতে আমাদের সেন্টেন্স স্ট্রাকচারের এই লেকচার শিট কাজে লাগবে। অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচার এটা যতটা না একটা সোল গ্রামার টপিকস, তার থেকে বেশি বলতে পারেন এই যাবতীয় জিনিসের আইবিএ রিলেটেড যে সমস্ত কোশ্চেন তার সবচেয়ে বড় ফাউন্ডেশন। এবং আজকের ক্লাসে আমাদের আউটপুট কি? আজকের ক্লাসে আমরা ইন ফিউচার এর পরের থেকে গ্রামার সলভ করার কমপ্লিটলি ইউনিক একটা অ্যাপ্রোচ ছিল, যেটা আমরা আগে কখনো ইউজ করিনি। এবং বড় বাক্যে, আমাদের যে আইবিএ তে বড় বড় বাক্য আমরা দেখি, এই বড় বাক্যকে হ্যান্ডেল করার ক্ষেত্রে আমাদের কমপ্লিটলি একটা চেঞ্জ আসবে আজকের ক্লাসের পর। সো ক্লাসটা মনোযোগ দিয়ে করবো। হ্যাঁ, আচ্ছা। সো সেন্টেন্স স্ট্রাকচার একদম শুরু থেকে আমরা শুরু। সেন্টেন্স স্ট্রাকচারে আমি একটা সহজ বাক্য দিয়ে শুরু করবো, সহজ বাক্য দিয়ে শুরু করবো, এবং আস্তে আস্তে আমরা খুব কমপ্লিকেটেড বাক্য থেকে শুরু। তো একটা সেন্টেন্সে নর্মালি কি কি থাকে? একটা সেন্টেন্সে নর্মালি কি কি থাকে? আমি যদি আপনাকে বলি আই ইট রাইস, আমি যদি বলি শি ডাজ হার্ড ওয়ার্ক, আমি যদি বলি আই স দ্য বয় ডেড। তো দেখেন, আমি তিনটা বাক্য লিখলাম, একটা বাক্যে নর্মালি কি থাকে। দেখেন, একদম বাক্যের শুরুতে আমরা যেটা দেখতেছি এটাকে আমরা বলি সাবজেক্ট। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে যে ব্যক্তি বা যে বস্তু ভার্বের সংঘটিত হওয়া অ্যাকশনটা সম্পাদন করে। যে ব্যক্তি বা যে বস্তু ভার্বে সংঘটিত হওয়া অ্যাকশনটা সম্পাদন করে, আমরা সেটাকে বলছি সাবজেক্ট। আচ্ছা, আর সাবজেক্ট যেই অ্যাকশনটা সম্পাদনের কথা আমরা বলতেছি, সেই অ্যাকশনটার নাম হচ্ছে ভার্ব। তাহলে এখানে আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব। রাইস, রাইস হচ্ছে অবজেক্ট। আমরা আপাতত এটাকে কমপ্লিমেন্ট বলে চালাচ্ছি। দেখেন, সকল কমপ্লিমেন্টই যে অবজেক্ট হবে তা না, বাট আমরা অবজেক্ট আর কমপ্লিমেন্টের এই ডিফারেন্সিয়েশনটাতে এখন যাবো না, এটা আমাদের আইবি এর জন্য গুরুত্বপূর্ণ না, আইবি এর পরীক্ষাগুলোর জন্য। আমরা জাস্ট এখানে কমপ্লিমেন্ট লিখি, অবজেক্টও বলবো। এখানে আসেন, শি ডাজ হার ওয়ার্ক। শি হচ্ছে সাবজেক্ট, ডাজ হচ্ছে ভার্ব, হার ওয়ার্ক হচ্ছে কমপ্লিমেন্ট। এখানে আসেন, আই হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে ভার্ব, দ্য বয় হচ্ছে কমপ্লিমেন্ট। ডেট কার সম্পর্কে তথ্য দিচ্ছে? বয় সম্পর্কে। তো দেখেন, বাক্যে যখন আমরা এমন কোনো কিছু ব্যবহার করি যে অন্য কোনো একটা ওয়ার্ড সম্পর্কে তথ্য দেয়, হোক সেটা কোনো ভার্ব সম্পর্কে, হোক সেটা কোনো নাউন সম্পর্কে, আমরা সেটাকে বলি মডিফাই। এইগুলা একটা বাক্যের বেসিক জিনিস, একটা বাক্যে জেনারেলি আমরা এইগুলা দেখি। তো এখন আমি আই ইট রাইস না বলে চাইলে আই ইট বলতে পারি, আমি শুধু বলতে পারি আই ইট, এরপরও এটা একটা কমপ্লিট বাক্য। শি ডাজ হার ওয়ার্ক, এত কিছু না বলে আমি জাস্ট এতটুকু বলতে পারি শি ডাজ, এটাও একটা কমপ্লিট বাক্য। আই স দা বয় ডেড না বলে আমি শুধু বলতে পারি আই স, এটাও একটা কমপ্লিট বাক্য। অর্থাৎ একটা বাক্যকে কমপ্লিট হওয়ার জন্য কমপ্লিমেন্ট বা মডিফায়ার থাকা জরুরি। কমপ্লিমেন্ট বা মডিফায়ার ছাড়াও, কমপ্লিমেন্ট বা মডিফায়ার ছাড়াও একটা বাক্য সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে। তাহলে কোনটা কোনটা ছাড়া একটা বাক্য তার সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারে না? সেটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট এবং ভার্ব। সো আমাদের একদম প্রাইমারি আলোচনা হচ্ছে একটা, একটা বাক্যে অবশ্যই কি কি থাকতে হবে। কি কি না থাকলে কোনো একটা বাক্যকে আমি বাক্য বলে স্বীকৃতি দিতে পারবো না? সেখানে একটা সাবজেক্ট থাকবে এবং সেখানে একটা ভার্ব থাকবে, সেখানে একটা সাবজেক্ট থাকবে এবং সেখানে একটা ভার্ব থাকবে। এখন আমি ভার্বের মধ্যে আরেকটু ডিটেলসে যাব, আমরা ভার্বে আরেকটু ডিটেলসে যাবো, কারণ যেই মুহূর্তে কোনো কনসেপ্টে কনফিউশন হবে ইনস্ট্যান্টলি আমার। সো আমরা একটু ভার্বের ডিটেলসে যাই, খুব বেশি ডিটেলস না। আমরা ভার্বকে দুইটা দুইটা ভাগে ভাগ করি। একটাকে আমরা বলি ফাইনাইট ভার্ব, আরেকটাকে বলি নন ফাইনাইট ভার্ব। এখন এই ক্লাসিফিকেশনটাতে কেন আসলাম? আমরা তো ক্লজে ছিলাম।
দেখেন, এই ক্লাসিফিকেশনটা যেন এই কারণে গুরুত্বপূর্ণ, আমরা কেবলমাত্র দেখছি যে বাক্যের মেইন পার্ট, অর্থাৎ যে অপরিহার্য পার্ট, যেটা ছাড়া একটা বাক্য বাক্যের স্বীকৃতি লাভ করে না, সেটা হচ্ছে সাবজেক্ট আর ভার্ব। মজার ব্যাপার হচ্ছে যে কোনো ধরনের ভার্ব হইলেই না বাক্যেও ভার্বের কাজ করে না। দেখেন, কোনো একটা শব্দ, কোনো একটা শব্দকে যদি একটা বাক্যে ভার্বের কাজ করতে হয়, কি বললাম, কোনো একটা শব্দকে একটা বাক্যে যদি ভার্বের কাজ করতে হয়, ওকে অবশ্যই ফাইনাইট ভার্ব হতে হয়। সাবজেক্ট ছাড়া সেন্টেন্স হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা আজকে ইম্পারেটিভ সেন্টেন্সে যাব না, আমি আসতেছিলাম সেখানে এখন। সাবজেক্ট ছাড়া সেন্টেন্স হয় ইম্পারেটিভ সেন্টেন্স, বাট ইউজ্য থাকে। আমরা ওই আলোচনাটাতে আপাতত যাব না, আমাদের আজকের ক্লাসের জন্য এটা রিলেভেন্ট না। হ্যাঁ, ঠিকই বলছেন, আমি আসতেছি ওখানে। সো আমরা কেবল যেখানে ছিলাম, যে একটা ভার্বকে যদি ভার্বের কাজ করতে হয়, সরি, একটা শব্দকে যদি ভার্বের কাজ করতে হয়, ওকে অবশ্যই ফাইনাইট ভার্ব হতে হয়। অর্থাৎ বাক্যে একমাত্র ফাইনাইট ভার্ব ভার্বের কাজ করে, নন ফাইনাইট ভার্ব এটা বাক্যে যদি আপনি ব্যবহার করেন, ও আর ভার্ব থাকে না, ও কি হয়ে যায়, ও হয় নাউনের কাজ করে, তা না হলে বাক্যে ব্যবহার হলে ও অ্যাডজেক্টিভের কাজ করে, তা না হলে বাক্যে ব্যবহার হলে ও অ্যাডভার্বের কাজ করে। তাহলে আমরা এখন এই সিদ্ধান্তে আসতে পারি, এই সিদ্ধান্তে আসতে পারি কিনা, এই যে আমরা যে ভার্বটার কথা বলছি, যে একটা সেন্টেন্সে অবশ্যই একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকতে হবে, এই ভার্বটা যে কোনো ভার্ব হলে হবে না, এই ভার্বটাকে অবশ্যই ফাইনাইট ভার্ব হতে হবে। তার মানে একটা বাক্যে ভার্ব থাকতে হয়, এর মানে হচ্ছে অ্যাকচুয়ালি ওই বাক্যটাতে ফাইনাইট ভার্ব থাকতে হয়, ওই বাক্যটাতে একটা সাবজেক্ট থাকতে হয় এবং একটা ফাইনাইট ভার্ব থাকতে হয়। এই পর্যন্ত বুঝছেন কিনা? এই পর্যন্ত বুঝছি কিনা? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমরা আরেকটু ব্রেকডাউনে যাই। প্রথম কথা, আমাদেরকে তাহলে চিনতে পারতে হবে ফাইনাইট ভার্ব কোনটা, নন ফাইনাইট। তো আমরা বি স্পেসিফিক, একদম স্পেসিফিক ভাবে চিনি, কোনো ভেই উপায় বা কোনো ডেফিনেশন এখানে যাবে। আমাদেরকে চিনতে হবে নন ফাইনাইট ভার্ব আর ফাইনাইট ভার্ব। একটা বাক্যে ভার্বের কোন অবস্থায় থাকলে আমি ফাইনাইট ভার্ব বলবো, কোন অবস্থায় থাকলে নন ফাইনাইট ভার্ব। সো ফার্স্ট অফ অল, যদি কোনো একটা বাক্য, কোনো একটা ভার্ব V1 অবস্থাতে থাকে, আমরা সেটাকে ফাইনাইট ভার্ব বলি। যদি V2 অবস্থাতে থাকে, আমরা সেটাকে ফাইনাইট ভার্ব বলি। যদি বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে, যদি বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে, আমরা সেটাকে ফাইনাইট ভার্ব বলি। এবং যদি হ্যাভ ভার্ব প্লাস V3 থাকে, আমরা সেটাকে ফাইনাইট ভার্ব বলবো। সো হ্যাভ ভার্ব কোনগুলা, হ্যাভ হ্যাজ হ্যাড। বি ভার্ব কোনগুলা, এম ইজ আর ওয়াজ ওয়্যার, উইল বি, শ্যাল বি। সো এই যে আমরা এই স্ট্রাকচারে যদি কোনো ভার্ব দেখি, আমরা সেটাকে বলতেছি ফাইনাইট। নন ফাইনাইট ভার্ব কোনগুলা, টু প্লাস V1, নন ফাইনাইট ভার্ব। শুধুমাত্র V3, আগে কোনো হ্যাভ হ্যাজ হ্যাড নাই, কোনো অক্সিলারি ভার্ব নাই, নন ফাইনাইট ভার্ব। শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি, আগে কোনো এম ইজ আর ওয়াজ ওয়্যার উইল বি শ্যাল বি নাই, নন ফাইনাইট ভার্ব। তাহলে আমাকে বলেন তো, আমি যদি বলি শুধু গোয়িং, আমি একটা বাক্যে দেখলাম গোয়িং, তাইলে এইটা ফাইনাইট ভার্ব বলবো নাকি নন ফাইনাইট ভার্ব? নন ফাইনাইট। নন ফাইনাইট ভার্ব। আমি যদি দেখি হ্যাজ ডান, আমি এটাকে কি ফাইনাইট ভার্ব বলবো নাকি নন ফাইনাইট ভার্ব? ফাইনাইট। ফাইনাইট ভার্ব। আমাকে বলো, এই বাক্যটাতে তাহলে মোট কয়টা ভার্ব আছে? কোশ্চেনটা বুঝলেন? আমার কোশ্চেনটা হচ্ছে এই বাক্যটাতে মোট কয়টা ভার্ব আছে। আমি বললাম দ্য ম্যান স্ট্যান্ডিং বিসাইড দ্য পিপল কামিং ফ্রম ডিফারেন্ট প্লেসেস স্পিক্স আ লট। আমার প্রশ্ন, এখানে মোট কয়টা ভার্ব আছে? এই বাক্যে আমি মোট কয়টা ভার্ব পাচ্ছি? তিনটা। এই বাক্যে আমি মোট কয়টা ভার্ব পাচ্ছি?
সো বাক্যে যদি কোনো শব্দকে ভার্বের কাজ করতে হয় তাহলে ওকে অবশ্যই কোন ভার্ব হইতে হয়? বাক্যে যদি কোনো একটা শব্দকে ভার্বের কাজ করতে হয় ওকে অবশ্যই কোন ভার্ব হতে হয়? ফাইনাইট ভার্ব, ফাইনাইট ফাইনাইট ভার্ব। ভার্ব। তার মানে দেখেন, এখন থেকে আমি আপনাদের যখন বলবো যে মোট কয়টা ভার্ব আছে, তার মানে প্রশ্নটা হচ্ছে কয়টা ফাইনাইট ভার্ব আছে। তার মানে একটা। প্রশ্নটা হচ্ছে কয়টা ফাইনাইট ভার্ব আছে। সো এখন বলো, স্ট্যান্ডিং ভার্ব প্লাস আইএনজি, আগে অ্যামিজান নাই, আগে অ্যামিজান নাই, তার মানে এইটা আমার নন ফাইনাইট ভার্ব, ও ভার্বের কাজ করতে পারতেছে। পরের বাক্যে আসেন, কামিং ফ্রম ডিফারেন্ট প্লেস, কামিং আগে অ্যামিজান নাই, তাহলে এটা হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব, ও ভার্বের কাজ করতে পারতেছে না। এখানে দেখেন স্পিক্স V1, তাহলে এটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ব একমাত্র। তার মানে এই বাক্যে একটা ভার্ব আছে এবং একটা সাবজেক্ট আছে। আমরা খুব ইম্পর্টেন্ট একটা রিলেশনের দিকে যাচ্ছি। এখন এই রিলেশনটা আমাদেরকে বুঝতে হবে। দেখুন, আমরা আপাতত একটু ইম্পারেটিভ সেন্টেন্সটাকে সাইডে রাখবো। হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স একমাত্র সেন্টেন্স যেখানে সাবজেক্ট ছাড়া ভার্ব বসতে পারে, আপাতত এটা একটু সাইডে রাখে। সাধারণ নর্মাল সেন্টেন্স সাবজেক্ট আর ভার্বের খুবই ক্রুশিয়াল একটা সম্পর্ক আছে। একটা বাক্যে একটা বাক্যে যতগুলো সাবজেক্ট থাকবে ঠিক তার সমপরিমাণ ফাইনাইট ভার্ব থাকবে। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা করে ফাইনাইট ভার্ব থাকতে হবে। অ্যান্ড ভাইস ভার্সা, উল্টোটাও সত্য, প্রত্যেকটা ফাইনাইট ভার্বের জন্য একটা করে সাবজেক্ট থাকতে হবে। কোনো সাবজেক্ট ফাইনাইট ভার্ব ছাড়া বসতে পারবে না, এবং কোনো ফাইনাইট ভার্ব সাবজেক্ট ছাড়া বসতে পারবে না। কোনো সাবজেক্ট ফাইনাইট ভার্ব ছাড়া বসতে পারবে না, এবং কোনো ফাইনাইট ভার্ব সাবজেক্ট ছাড়া বসতে পারবে না। এটা কি রকম? আমি আপনাকে এই বাক্যে যদি আসেন, দেখেন দি ম্যান একটা সাবজেক্ট, দি ম্যান একটা সাবজেক্ট, স্পিক্স একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব। আমরা যদি এখন দুইটা সাবজেক্টে যাই, আমি বললাম ওয়েন আই ওয়াজ ইটিং রাইস ইউ কল্ড মি। ওয়েন আই ওয়াজ ইটিং রাইস ইউ কল্ড মি, এই বাক্যটা তো দেখেন। আমি বললাম আই সাবজেক্ট, একটা সাবজেক্ট, এখানে ইউ আর একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট। ফাইনাইট ভার্ব দেখেন, এই একটা ফাইনাইট ভার্ব, এই একটা ফাইনাইট, দুইটা ফাইনাইট ভার্ব। আমি যদি এখন তিনটাতে যাই, এরকম আমি তিনটা বলি, আমি বললাম যে ইফ আই কল ইউ, ইউ উইল রিসিভ অ্যাজ ইউ নো মি। সো দেখেন, এইখানটাতে একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট, তিনটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্ব, তিনটা ফাইনাইট ভার্ব। সো মোটা দাগে যতগুলো সাবজেক্ট থাকবে ততগুলো ফাইনাইট ভার্ব। কোনো সাবজেক্ট কোনো ফাইনাইট ভার্ব ছাড়া বসতে পারবে না, কোনো ফাইনাইট ভার্ব কোনো সাবজেক্ট ছাড়া বসতে পারবে না। এই পর্যন্ত বুঝলেন সাবজেক্ট আর ফাইনাইট ভার্বের এই সম্পর্কটা বুঝলেন? এখন আমরা এই সম্পর্কটার সাথে আরো একটা জিনিসের সম্পর্ক জুড়ে দিই। একটা বাক্যে ঠিক যতগুলা সাবজেক্ট থাকে, যতগুলা ফাইনাইট ভার্ব থাকে, ঠিক ততগুলা ক্লজ থাকে। একটা বাক্যে যতগুলা সাবজেক্ট থাকে, যতগুলা ভার্ব থাকে, ঠিক ততগুলা ক্লজ থাকে। দেখেন, এই যে ফুল স্টপ পর্যন্ত তো পুরোটাই একটা বাক্য। এখন একটা বাক্য একটা ক্লজ দিয়ে হতে পারে, দুইটা ক্লজ দিয়ে হতে পারে, তিনটা ক্লজ দিয়ে হতে পারে, চারটা ক্লজ দিয়ে হতে পারে। এই বাক্যটাতে আসেন, একটা সাবজেক্ট ছিল, একটা ফাইনাইট ভার্ব ছিল, তার মানে এইখানে ক্লজ আছে কয়টা? একটা ক্লজ। এই বাক্যটাতে আসেন, এখানে দুইটা সাবজেক্ট ছিল, দুইটা ফাইনাইট ভার্ব ছিল, তাহলে এখানে কয়টা ক্লজ আছে? এখানে দুইটা ক্লজ। তাহলে পরের বাক্যে তিনটা সাবজেক্ট, তিনটা ফাইনাইট ভার্ব, তিনটা ক্লজ। তাহলে আমি কি বললাম? যতগুলা সাবজেক্ট থাকবে, যতগুলা ভার্ব থাকবে, ঠিক ততগুলা ক্লজ থাকবে। সাবজেক্ট, ফাইনাইট ভার্ব আর ক্লজ, এদের সংখ্যাটা কি, এদের সম্পর্কটা কি বোঝা গেল? এই পর্যন্ত বুঝলাম?
এখন এদের সাথে আমরা আরো একটা সম্পর্ক জুড়ি, সেটা হচ্ছে ক্লজ মার্কার। ক্লজ মার্কার কি? প্রথম আমরা সোজা বাক্যে ক্লজ মার্কার কি যদি জানতে চাওয়া হয়, ক্লজ মার্কার মানে হচ্ছে কনজাংশন। আমরা একদম ছোটবেলায় যে কনজাংশন গুলো পড়ছি সেগুলো ক্লজ মার্কার মানে কনজাংশন, আমরা ক্লজের স্ট্রাকচারের ভাষায় ক্লজ মার্কার। সো এই ক্লজ কনজাংশন কোনগুলা ছিল? এন্ড অর বাট ছিল। তারপরে যদি আমরা একটু কমপ্লেক্স সেন্টেন্সের দিকে যাই, আমরা সেখানে দেখছি যে ইফ, হ্যাঁ, অ্যাজ, হাউএভার, সরি হাউএভার না, সো দ্যাট, বিকজ, তারপরে যাবতীয় ডাব্লিউএইচ, দ্যাট, এগুলাকে আমরা বলতেছি ক্লজ মার্কার। এখন বাক্যে ক্লজ মার্কার কখন আসে দেখেন তো, এই বাক্যটা, এই বাক্যটা, এই যে বাক্যটা লিখছিলাম, এই বাক্যটাতে কোনো ক্লজ মার্কার আছে? দ্য ম্যান স্ট্যান্ডিং বিসাইড দ্য পিপল ফ্রম ডিফারেন্ট প্লেসেস স্পিক্স এ লট, কোনো ক্লজ মার্কার আছে? কোনো কনজাংশন আছে? আচ্ছা। নাই ভাই। সো এই যে নাই, কেন নাই? কারণ একটা ক্লজ ছিল। ক্লজ মার্কার কখন আসার প্রশ্ন হয়? একাধিক ক্লজ যখন আসে ওদেরকে কানেক্ট করতে ক্লজ মার্কার লাগে। ক্লজ মার্কারের কাজ কি? একাধিক ক্লজ, একের অধিক ক্লজকে কানেক্ট করা। দেখেন, যখন আমি দুটো ক্লজ পাইছি, আই ওয়াজ ইটিং রাইস, এটা একটা ক্লজ, ইউ কল্ড মি, এটা একটা ক্লজ, তখন এদেরকে আমি কি করছি? কানেক্ট কিভাবে কানেক্ট করছি? ওয়েন দিয়ে, এই যে ক্লজ মার্কার এসছে। একাধিক ক্লজ যখন এসছে তখন এদেরকে কানেক্ট করতে ক্লজ মার্কার লাগছে। পরের বাক্যে আসেন, ইফ আই কল ইউ, আই কল ইউ একটা ক্লজ, ইউ উইল রিসিভ একটা ক্লজ, ইউ নো মি একটা ক্লজ, তাহলে তিনটা ক্লজ। তাহলে দেখেন এখন আমি দুইটা ক্লজ মার্কার আনছি। যখন দুইটা ক্লজ ছিল একটা ক্লজ মার্কার আনছিলাম, যখন তিনটা ক্লজ হয়েছে দুইটা ক্লজ মার্কার আনছি। যদি চারটা ক্লজ হয় কয়টা ক্লজ মার্কার আনবো বলুন তো? তিনটা। চারটা ক্লজ হইলে তিনটা ক্লজ মার্কার আনবো, চারটা পাঁচটা ক্লজ ক্লজ। হইলে, পাঁচটা ক্লজ হইলে চারটা। চারটা ক্লজ মার্কার। চারটা ক্লজ মার্কার আনবো। সবসময় একটা ক্লজ মার্কার কম আছে। কারণ কি? ও, কারণ ওই ক্লজ যখন একা একা বসতেছে তখন কোনো ক্লজ মার্কার লাগতেছে না। তো তাইলে দেখেন যে এই ক্লজ মার্কারের সংখ্যা তার মানে ক্লজের থেকে একটা কম থাকবে সবসময়। বাক্যে ক্লজ মার্কারের সংখ্যা সবসময় ক্লজের থেকে কম থাকবে। আচ্ছা, এই চারটা সম্পর্ক বুঝছি, এই চারটা সম্পর্ক বুঝছি। জি এখন ভাই। এদের জি ভাই। সাথে যেটা মনে রাখবেন, এদের সাথে সম্পর্ক নাই, কিন্তু আপনাদের পরীক্ষার হলে মনে হবে সম্পর্ক আছে। মনে রাখবেন এদের সাথে কোনো সম্পর্ক নাই নন ফাইনাইট ভার্বের। এদের সাথে নন ফাইনাইট ভার্বের কোনো সম্পর্ক নাই। অর্থাৎ ব্যাপারটা এরকম না যে একটা সাবজেক্ট হলে একটা ফাইনাইট ভার্ব বসা, একটা নন ফাইনাইট ভার্ব বসাতে হবে। নন ফাইনাইট ভার্ব শূন্যটাও হতে পারে, নন ফাইনাইট ভার্ব 1000টাও হতে পারে। এইখানটাতে দেখেন সাবজেক্ট আর ভার্ব তো একটা ছিল, দা ম্যান আর স্পিক্স, কিন্তু দেখেন আমি নন ফাইনাইট ভার্ব এই একটা পাইছি, এই একটা পাইছি। আমি চাইলে এখানে যে আরো একটা নন ফাইনাইট ভার্ব লাগা দিতে পারতাম, যে ধরেন দ্য ম্যান স্ট্যান্ডিং বিসাইড দ্য পিপল কামিং কামিং ফ্রম ডিফারেন্ট প্লেস টু লিসেন দ্য পলিটিক্যাল লিডার, এখানে দেখেন আরো একটা নন ফাইনাইট ভার্ব চলে আসলো। সো নন ফাইনাইট ভার্ব আমার যত মন চাই আমি আনতে পারি, কিন্তু কিন্তু আমার সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, ক্লজ, ক্লজ মার্কার, এই ব্যাপারগুলোতে কিছু রেস্ট্রিকশন আছে। এখান থেকে ডিরেক্ট কোশ্চেন কিভাবে আসতে পারে দেখেন, এখান থেকে ডিরেক্ট কোশ্চেন আসার চান্স কম, কিন্তু কিছুক্ষণ পরেই আমাদের এই কনসেপ্টটার অ্যাপ্লিকেশন কাজে লাগবে যখন আমরা বড় বিদঘুটে বাক্যগুলো দেখবো। বাট দেন এগেন, এই কনসেপ্টটা প্র্যাকটিস করার জন্য আমাদের কিছু প্র্যাকটিস প্রবলেম আছে, আমরা সেখানে যাব। তার আগে দেখাই যে এই কনসেপ্টটার অ্যাপ্লিকেশন আমরা কিভাবে করতে পারি। আমরা একটা বাক্য লিখি, আমি বললাম, কোনটা হবে? ভাই বি হতে হতে পারে। বি হতে পারে। কারণ কি? কারণ দেখেন,
সাবজেক্ট একটা আর এখানে সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব ফাইনাইট একটা। ভার্ব একটা, তার মানে একটাই ক্লজ। এখন আমি আর নতুন করে কোনো ফাইনাইট ভার্ব আনতে পারবো না, তাই না? কারণ আমার নতুন কোনো সাবজেক্ট নাই। তো এই যে এই দুইটা অপশনে ফাইনাইট ভার্ব আছে, তো এই দুইটা বাদ। তো আমি কি বলছি, আমি নন ফাইনাইট ভার্ব মন চাইলে দিতেও পারি, নাও দিতে পারি। তো আমি যত খুশি তত নন ফাইনাইট ভার্ব আনতে পারি, অ্যান্সার বি। একটা জায়গাতে আমরা একটু কনফিউজড হব। কনফিউজড কখন হবো? যখন রিলেটিভ প্রোনাউন থাকবে। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন, তাও রিলেটিভ প্রোনাউন কোন কোনগুলো থাকবে আমি বলে দিচ্ছি আপনাকে। রিলেটিভ প্রোনাউন কোনগুলো বলুন তো? ওই যে হু, হুইচ, হুম, হোয়াট, দ্যাট, এগুলা। যখন হু, হুইচ, দ্যাট এগুলা থাকে তখন আমরা একটু কনফিউজ হতে পারি। আমি বাক্য লিখি, কনফিউশনটা এখন বুঝে দিই। আমি আপনাকে বললাম যে দিস ইজ দ্য ম্যান হু নোজ ইউ। এখন দেখেন কনফিউশন কোথায় আসতে পারে। আপনি বললেন দিস ইজ দ্য ম্যান, এখানে দিস হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, হু রিলেটিভ প্রোনাউন ক্লজ মার্কারের কাজ করতে পারে, তো এটা হচ্ছে ক্লজ মার্কার। নোজ হচ্ছে ভার্ব, তো এখানে আরেকটা সাবজেক্ট করি। বা আপনি যদি বলেন যে রিলেটিভ প্রোনাউন, ও তো প্রোনাউন, ও তো সাবজেক্টের কাজ করবে, তাহলে ও এই হু হচ্ছে সাবজেক্ট, নোজ হচ্ছে ভার্ব, তো আরেকটা ক্লজ মার্কার করি। এই কনফিউশনটা আসতে পারে, এটা একটু মনে রাখতে হবে। বাক্যে যখন আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করি, বাক্যে যখন আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করি, রিলেটিভ প্রোনাউন একই সাথে ক্লজ মার্কারেরও কাজ করে এবং সাবজেক্টের কাজ করে। তার মানে হু নিজেই এখানে ক্লজ মার্কার, হু নিজেই এখানে সাবজেক্ট। তো দেখেন এখন আবার আমরা ওই আগের ফর্মুলাতে ফেলতে পারি। এই বাক্যে ক্লজ মার্কার একটা আছে, তার মানে ও দুটো ক্লজকে কানেক্ট করবে। দুটো ক্লজ মানে কি? দুটো সাবজেক্ট, দুটো ভার্ব। হু নিজেই একটা সাবজেক্ট, দিস একটা সাবজেক্ট, নোজ একটা ভার্ব, ইজ একটা ভার্ব। বোঝা গেল রিলেটিভ প্রোনাউন থাকলে এই ব্যাপারটা কিভাবে কাজ করে। দা ম্যান কি এখানে তাহলে সাবজেক্ট হবে না? আমরা যে আগে জানতাম যে এখানে রিলেটিভ প্রোনাউন আগে সাবজেক্ট হয়। রিলেটিভ প্রোনাউনের আগেরটা সাবজেক্ট ভাইয়া হয় না, রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট। আগেরটা অনুযায়ী, রিলেটিভ প্রোনাউনের আগের ভার্ব শব্দটা অনুযায়ী ভার্ব চেঞ্জ হয়। কারণ জি হু, স্যার। হ্যাঁ ভার্ব চেঞ্জ হয়। অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব চেঞ্জ হয়, অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট কিন্তু সাবজেক্ট না। বুঝছেন? এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যে আরো ডিটেলসে বলা যাবে নিয়মটা। কারণ হু দিয়ে আপনি কি আসলে সিঙ্গুলার কাউকে বোঝাচ্ছেন নাকি প্লুরাল কাউকে বোঝাচ্ছেন আমরা তো বুঝতে পারতেছি না। এজন্য আগের শব্দটা দেখতে হয়। সো দ্য ম্যান অনুযায়ী সাবজেক্ট, দ্য ম্যান অনুযায়ী ভার্ব চেঞ্জ হয়, বাট দ্য ম্যান কিন্তু সাবজেক্টের কাজ করতেছে না। বুঝছেন? জি, ক্লিয়ার হচ্ছে। ওকে। তো এখন আমরা এইখানে আমি যা যা আপনাদের বলছি সেই জিনিসগুলো আছে আর কি। হ্যাঁ, এখন আমরা একটু এক্সারসাইজে যাই। আমরাই এক্সারসাইজে যাব। আহ দেখেন এক নাম্বারটা আমরা একটু করি। So, কিভাবে কাজ করে এক নাম্বারটা দেখেন। So, দেখেন আমি প্রথমে বাক্যে যাই। বাক্যে যে আমি কি দেখবো, বাক্যের শুরুতে একদম কি আছে? মার্থা গ্রাহাম। মিনিং করতে যাবেন না, আইবি এর বাক্য গ্রামার দিয়ে সলভ করার ট্রাই করবেন, যেগুলা হচ্ছে গ্রামারের কোশ্চেন। আমরা একদম যদি দেয়ালে পিঠ না ঠেকে যাই মিনিং করতে যাবো। দেয়ালে পিঠ না ঠেকে গেলে মিনিং করতে যাবো। একদম শুরুতে সাবজেক্ট। আচ্ছা, বাক্যে কোনো ফাইনাইট ভার্ব পাচ্ছি আমরা? খুঁজুন তো। ফাইনাইট ভার্ব আছে মিন বাক্যে? একটু রেসপন্স করুন কাইন্ডলি, বাক্যে ফাইনাইট ভার্ব আছে? একটু নিচের দিকে নামান। নিচের দিকে কথা শোনা নামায় যায় দেন না। একটু। হ্যাঁ, ডিডেন্ট বিগিন, এক্স্যাক্টলি। সো এই যে আমার এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এক্স্যাক্টলি। তাহলে দেখেন আমার এই বাক্যে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে। আমার এই বাক্যে কি আর এক্সট্রা কিছু দরকার আছে? আমার এই বাক্যটা কমপ্লিট হওয়ার জন্য কি আর এক্সট্রা কিছু দরকার আছে? নাই তো। নাই। ওকে, তাহলে আমার যদি এক্সট্রা কোনো ক্লজ মার্কার আসে তাহলে সেটা অ্যান্সার না। এখানে দেখেন হু আসতেছে, আমি আবার একটা ক্লজ মার্কার সাবজেক্ট নিয়ে চলে আসতেছি, তো হু এর জন্য কি আবার আরেকটা ভার্ব লাগবে না তখন? জি, আরেকটা ভার্ব লাগবে, আরেকটা ভার্ব নাই, বাদ। এ নাম্বার বাদ দিছি কেন বলছি?
এই মানে নাম্বার ও কেন বাদ ক্লোজ দিছে মার্কেট বুঝছি। সাবজেক্ট থাকতে হবে, তার জন্য ভার্বের দরকার। হ্যাঁ, সাবজেক্ট থাকতে হবে, তার জন্য বাদ দিছে। এখন তার পরের বাক্যে আসেন, শি ওয়াজ, আমি নতুন করে আরেকটা ক্লজ আনতেছি, কারণ সাবজেক্ট আর ভার্ব দিয়ে চলে এসেছি। নতুন করে আরেকটা ক্লজ আনলে এদেরকে কানেক্ট করার জন্য কি লাগবে? ক্লোজ মার্কেট লাগবে। ক্লজ মার্কার লাগবে। বি নাম্বার অপশনে কোনো ক্লজ মার্কার নাই, বাদ। এ আর বি বাদ দিছি। জি, ডি নাম্বার, নতুন করে ভার্ব আনতেছি, নতুন করে ভার্ব আনলে কি লাগবে? সাবজেক্ট লাগবে। সাবজেক্ট লাগবে, সাবজেক্ট নাই, বাদ। সো দেখেন, সি নাম্বার অপশনে কোনো সাবজেক্ট ভার্ব ক্লজ মার্কার কিছু নেই। সো অন অফ দ্য পায়োনিয়ার্স অফ মডার্ন ডান্স। বুঝতেছেন কিভাবে আমরা টেকনিক গুলো অ্যাপ্লাই করতে পারি? হুম। আচ্ছা, আরো জি একটা ভাই। দেখি আমরা, নিচের দিকে যাই। হ্যাঁ, 4 নম্বরে আসে। 4 নম্বর নিজেরা একটু ট্রাই করুন। চার নম্বরে আসেন, 3 নম্বরে 3 4 দুইটাই ট্রাই। ভাইয়া, এত তাড়াহুড়া করে অ্যান্সার দেওয়া যাবে না, একটু বুঝে শুনে অ্যান্সার করতে হবে। আচ্ছা, আমরা 3 নম্বর আগে সলভ করি। 3 নম্বর আগে সলভ করি। হুম, আচ্ছা, কি কি আছে বাক্যে? সাবজেক্ট আছে, ফাইনাল ভার্ব আছে। মেনি কমিউনিটি সাবজেক্ট আছে, এরপর আর ভার্ব আছে। তাহলে একটা সাবজেক্ট একটা ভার্ব পেয়ে গেছি। নতুন করে কোনো ক্লজ মার্কার না আনলে আমি কি আর কোনো সাবজেক্ট ভার্ব আনতে পারবো? জি না। পারবো না। ওকে, এই পর্যন্ত বুঝছি, এই পর্যন্ত বুঝছি। এখন আগে অপশন বাদ দিই। দেখেন, আমাদের এই দুইটা অপশনে ডিরেক্ট একটা ইজ অবটেইনড, এই যে ইজ একটা ভার্ব, ভার্বের জন্য সাবজেক্ট লাগবে, ক্লজ মার্কার লাগবে, বাদ। এই যে অবটেইন ভার্ব, নতুন করে সাবজেক্ট লাগবে, বাদ। বাদ দিছি। জি, এই দুইটাতে ঝামেলা হবে, তাই তো? এ আর বি। প্রথমত আপনি আনেন এখানে দ্যাট বসান, আমি দ্যাট বসালাম, দ্যাট অবটেইনড। এখন দ্যাট অবটেইন বসালাম, এখন স্ট্রাকচারটা ঠিক থাকলো। স্ট্রাকচার কি বলে? মেনি কমিউনিটি সাবজেক্ট আর হচ্ছে ভার্ব। দ্যাট নিজেই সাবজেক্টের কাজ করতে পারে, নিজেই ক্লজ মার্কারের কাজ করতে পারে। আর অবটেইনড হচ্ছে আবার আরেকটা ভার্ব। হুম। এখন আমার যেটা প্রশ্ন, দ্যাট দিয়ে আপনি কাকে বোঝাচ্ছেন এখানে? দেখেন, আমি জাস্ট এতটুকু একটু লিখি, আপনাদের বুঝতে সুবিধা হবে। গ্রাউন্ড ওয়াটার দ্যাট অবটেইনড, আপনি দ্যাট দিয়ে কাকে বোঝালেন? গ্রাউন্ড ওয়াটার বোঝানো দ্যাট যায়। দিয়ে তার আগের শব্দটাকে বোঝাবো আমরা। রিলেটিভ প্রোনাউন দিয়ে, আমি যে একটু আগে বলতেছিলাম, রিলেটিভ প্রোনাউন দিয়ে তার আগের শব্দটাকে বোঝায়, গ্রাউন্ড ওয়াটারকে বোঝায়। আমার প্রশ্ন হচ্ছে, গ্রাউন্ড ওয়াটার নিজে নিজে অবটেইন হতে পারবে কিনা? জি না। পারবে না। তাহলে যেহেতু গ্রাউন্ড ওয়াটার নিজে নিজে অবটেইন হতে পারবে না, এই কারণে আমরা এ বাদ দিতে পারি। বাদ দিছি। হুম, বি নাম্বার কেন অ্যান্সার হলো? আমি কনফিউশনটা আপনাদের ক্লিয়ার করি। অবটেইনড, এটার ভি2 ও অবটেইনড, এটার ভি3 ও জি, অবটেইনড, তাই তো? জি, এখন দেখেন, এই অবটেইনড দিয়ে যদি ভি2 বোঝায়, তাহলে তো ওই সাবজেক্ট আর ভার্বের সংখ্যার এগ্রিমেন্ট মিলতেছে না। কারণ তাইলে তো একটা সাবজেক্ট দুইটা ভার্ব হয়ে গেল, মেনি কমিউনিটিস একটা সাবজেক্ট, কিন্তু আর একটা ভার্ব আবার অবটেইনড আর একটা ভার্ব চলে আসলো, তাই না? হুম, এখন কথা হচ্ছে, আমি বুঝবো আবার যদি আমি বলি যে না, অবটেইনড ভি3, তাহলে কিন্তু এটাতে কোনো সমস্যা নেই, কারণ একটা বাক্যে আমি যত খুশি তত, তো তো কারণ একটা নন বাক্যে ফাইনাল আমি ভার্ব যত ইউজ খুশি করে তত দাও। নন ফাইনাইট ভার্ব আনতে পারি। হ্যাঁ, তখন কোনো সমস্যা নেই। সাইফুল ইসলাম ভাই, হ্যাঁ, দ্যাট ইজ অবটেইনড হইলে অ্যান্সার কারেক্ট ছিল। এখন আমরা কিভাবে বুঝবো যে এই সমস্ত ভি2 আর ভি3 এক, এরা ফাইনাইট নাকি নন ফাইনাইট, কিভাবে বুঝবো? আমরা আগের শব্দটাকে কোশ্চেন করব। সেম, গ্রাউন্ড ওয়াটার নিজে নিজে অবটেইন হতে পারে? না। যদি পারে তাহলে ভি2, যদি না পারে তাহলে ভি3। বুঝতে পারছি? আমরা যখন এরকম একটা ভার্ব পাবো যার
ভি টু আর ভি থ্রি সেম, আমরা কি করব, তার আগের শব্দটাকে প্রশ্ন করব, গ্রাউন্ড ওয়াটারকে প্রশ্ন করব। গ্রাউন্ড ওয়াটার যদি নিজে নিজে কাজটা করতে পারে তাহলে ভি টু, যদি নিজে নিজে কাজটা করতে না পারে তাহলে ভি থ্রি। তার মানে প্যাসিভে করা আছে, ভি থ্রিতে করা আছে। এখন বলেন গ্রাউন্ড ওয়াটার নিজে নিজে অবটেইন হতে পারে? জি না। না। জি না। তাহলে সাবজেক্ট তাহলে আগের শব্দটা নিজে কাজটা করতে না পারলে ভি থ্রি। তার মানে এই যে অবটেইনটা আমি ব্যবহার করতেছি, এটা এখানে ভি থ্রিতে আছে, এবং আমরা জানি একটা বাক্যে যত খুশি তত নন ফাইনাইট ভার্ব ব্যবহার করা যায়। বুঝছি? জি। আচ্ছা, 4 নাম্বার পার্সন কে কে? কে কি বলছেন দেখি তুমি। চারে একজন বলছে সি, যেই ভাই সি বলছেন, চারের এ বলছেন, চারের বি বলছে, যে চারের সি বলছেন আমাকে একটু ব্যাখ্যা দাও। চারের সি হচ্ছে কারেক্ট আনসার। তো যে ভাইয়া সি বলছেন একটু ব্যাখ্যা দেন তো, সবাইকে একটু বোঝান তো দেখি। আচ্ছা আমি বুঝাই। আমি এই বাক্যটাতে যাওয়ার আগে আগে একটু এই বাক্যটা দেখি। এই বাক্যটা কি আপনারা কখনো দেখছেন এরকম বাক্য? দ্যাট হি ইজ অনেস্ট ইজ নন টু অল। দেখছেন এরকম বাক্য কখনো? দেখছেন? মনে পড়তেছে না। হ্যাঁ হ্যাঁ। মনে পড়তেছে না। আচ্ছা, এই বাক্যটা কিভাবে আসে দেখেন। আমি এই বাক্যটা মুছে দিই। আমি একটা নর্মাল বাক্য লিখি যেটা আপনি দেখছেন। আমি যদি এভাবে এটা লিখি, ইট ইজ নন টু অল দ্যাট হি ইজ অনেস্ট। হুম। এখন আমি বললাম আমি দ্যাট যুক্ত ক্লজটারে আগে আনতে চাই। দ্যাট যুক্ত ক্লজটাকে যদি আমি আগে আনি তখন এই বাক্যটাকে দেখতে এরকম হবে, দ্যাট হি ইজ অনেস্ট ইজ হুম। নন টু অল। হুম। হ্যাঁ। এখন উপরের বাক্যটা ভুলে যাবো না, নিচের বাক্য নিয়ে আমাদের কাজ, উপরের বাক্যের সাথে আমাদের সম্পর্ক একটু বোঝা নিব। দেখেন একটা জিনিস ক্রিস্টাল ক্লিয়ার, সেটা হচ্ছে এই ক্লজটা তো আমরা সবাই বুঝছি, হি ইজ অনেস্ট। এখানে হি জি। সাবজেক্ট ইজ ভার্ব, এখানে তো কোনো ঝামেলা নাই, আছে? জি না। এখানে কোনো ঝামেলা নাই, হি ইজ অনেস্ট এইটুকু আমরা বুঝছি। বাকি পোর্শনটাতে আসেন। এখন এই যে দ্যাট ইজ নন টু অল, দেখেন এই এই কাজটা একমাত্র দ্যাট করতে পারে। দ্যাটের এই বৈশিষ্ট্যটার জন্য দ্যাটের নাম দেওয়া হয় নমিনাল দ্যাট ক্লজ। এখন আমাদের নমিনাল দ্যাট ক্লজ এই টার্মটা না জানলেও চলবে, আমাকে বৈশিষ্ট্যটা জানতে হবে। এটা দ্যাটের একটা স্পেশাল বৈশিষ্ট্য। দ্যাট বাক্যের শুরুতে বসে ক্লজ মার্কারের কাজও করতে পারে, আবার সাবজেক্টের কাজও করতে পারে। এটা দ্যাটের একটা স্পেশাল বৈশিষ্ট্য। ও বাক্যের শুরুতে বসবে, বসে ক্লজ মার্কারের কাজও করবে, আবারও সাবজেক্টের কাজও করবে। যখন ওর ভেতরে এই 3টা বৈশিষ্ট্য থাকবে, এক বাক্যের শুরুতে বসতেছে, দুই ও ক্লজ মার্কারের কাজ করতেছে, তিন সাবজেক্টের কাজও করতেছে, তখন আমরা ওকে কি বলতেছি, নমিনাল দ্যাট ক্লজ। এই বাক্যে কি হয়েছে, দ্যাট এখানে ক্লজ মার্কার, কারণ দেখেন দ্যাট হি ইজ অনেস্ট ইজ নন টু অল, এখানে তো দুটো ক্লজ পাচ্ছি আমরা, তাই না? দুটো ক্লজ পাচ্ছি না? জি। তাহলে দুটো ক্লজের জন্য তো একটা ক্লজ মার্কার লাগবে, সো দ্যাট হচ্ছে ক্লজ মার্কার। দ্বিতীয়ত, এই যে হি ইজ অনেস্ট, এখানে তো ইজ এর সাবজেক্ট হি, তাহলে এখন এই ইজ এর সাবজেক্ট কে? এই ইজ এর সাবজেক্ট এই দ্যাট নিজেই, এই ইজ এর সাবজেক্ট এই দ্যাট নিজেই। তাহলে দ্যাট বাক্যের শুরুতে বসছে, দ্যাট ক্লজ মার্কারের কাজও করছে, আবার দ্যাট সাবজেক্ট। সাবজেক্টের কাজও সাবজেক্ট। করছে। নমিনাল দ্যাট ক্লজ আমাকে এই টার্মটা না জানলেও চলবে, দ্যাটের এই 3টা বৈশিষ্ট্য জানাটা আমাদের মুখ্য উদ্দেশ্য। এখন আমরা এই বাক্যটাতে অ্যাপ্রোচ করি, এই বাক্যটাতে আমরা অ্যাপ্রোচ করি। দেখেন ভার্ব কয়টা এই বাক্যে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর একটা ভার্ব, আর একটা ভার্ব, হ্যাজ বিন একটা ভার্ব, দুইটা ভার্ব পাইছি। জি। দুইটা ভার্ব তার মানে
ক্লজ কয়টা? দুইটা ক্লাস হবে, দুইটা ক্লজ। এই দুইটা ক্লজের জন্য আমার এখন এখানে দুইটা সাবজেক্ট লাগবে, সাবজেক্ট লাগবে। এবং এই দুইটা সাবজেক্টকে কানেক্ট করতে পারে এমন একটা ক্লজ মার্কার লাগবে, তাই তো? জি, এই পর্যন্ত বুঝছি। এইখানে শুধুমাত্র সাবজেক্ট আছে, তো এটা বাদ বাদ দিছি। জি, এখানে একটা ক্লজ মার্কার পাইলাম, এবং এই আর এই ভার্বটার জন্য একটা সাবজেক্ট পাইলাম। আরেকটা ভার্বের জন্য আরেকটা সাবজেক্ট কি আছে? আরেকটা ভার্বের জন্য আরেকটা সাবজেক্ট কি আছে? নাই। পারবো না। তো বাদ, এ আর বি বাদ দিছি। এ আর বি বাদ দিছি কেন বুঝছি, না ভাই, কোনটা বুঝেন নাই? মানে এ আর বি কেন বাদ দিয়েছেন এটা আমি বুঝতে পারি। একে একে আসেন। এই পর্যন্ত কি বুঝছেন যে দুইটা ভার্ব আছে, তার মানে ক্লজ দুইটা বুঝবে। এখানে দুইটা ক্লজ আছে তার মানে, এবং যেহেতু দুইটা ক্লজ আছে সেহেতু এখানে দুইটা সাবজেক্ট থাকতে হবে, একটা ক্লজ মার্কার থাকতে হবে। এই পর্যন্ত বুঝছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি এবার। এই পর্যন্ত বুঝছেন? ওকে ফাইন। সো এ নাম্বার অপশনে একটা সাবজেক্ট পাইছে, কিন্তু সাবজেক্ট কয়টা লাগবে? দুইটা। দুইটা। এ নাম্বার কেন বাদ দিছে বুঝছেন? জি ভাই। ওকে, বি নাম্বার অপশনে আসেন। সাবজেক্ট দুইটা লাগবে, ক্লজ মার্কার একটা লাগবে। একটা ক্লজ মার্কার পাইছি এবং আরেকটা সাবজেক্ট পাইছি, কিন্তু সাবজেক্ট কয়টা লাগার কথা? দুইটা লাগবে। বি নাম্বার কেন বাদ দিছি বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। ওকে, এ আর বি বাদ দিছি বুঝছেন। এখন সি নাম্বারের মজাটা দেখেন। আমি বললাম দ্যাট ডায়মন্ডস আর, আচ্ছা আপনারা উম, সবাই একটু মিউট করেন না কেন ভাই? এটা আপনাদের আপনাদের কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, দ্যাট ডায়মন্ডস আর ডট 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 হ্যাজ বিন। একটু আগে আমরা নমিনাল দ্যাট ক্লজের কি বৈশিষ্ট্য পড়ছিলাম বলুন তো? ক্লজ মার্কার হিসাবেও কাজ করবে, সাবজেক্ট হিসাবেও কাজ করবে। এবং বাক্যের শুরুতে বসবে। ওকে ফাইন। তাহলে দেখেন, ডায়মন্ড সাবজেক্ট আর ভার্ব হইছে, একটা সাবজেক্ট একটা ভার্ব পাইছি, পাইছি। জি ভাই। হ্যাঁ, এবার এই হ্যাজ বিন এটা হচ্ছে ভার্ব। তাহলে এই হ্যাজ বিন এর সাবজেক্ট কে দ্যাট নিজে, তাহলে ও বাক্যের শুরুতে বসছে। ও এই যে দুটো ক্লজকে যোগ করছে, আবার ও হ্যাজ বিন এর সাবজেক্ট হিসেবে কাজ করছে, নমিনাল দ্যাট ক্লজ। সো দিস কুড বি দ্য পটেনশিয়াল অ্যান্সার। সি নাম্বার আমাদের অ্যান্সার হইতে পারে। এখন আমরা যদি দেখি যে ডি নাম্বারও ভুল, তার মানে সি আমাদের অ্যান্সার। বুঝতে পারছেন এই পর্যন্ত? জি ভাই, বুঝতে পারছি। এখন ডি নাম্বার কেন ভুল? ডি নাম্বার কেন ভুল দেখেন। এইটা কখনো লিখতে পারবেন? আই কমা ইট রাইস, এটা লিখতে পারবেন? না স্যার, না ভাই। পারবেন না, কারণ সাবজেক্ট এবং ভার্ব কমা দিয়ে সেপারেট করা যায় না। কমা দিয়ে একটা বিশেষ কন্ডিশনে সেপারেট করা যায়, আমরা অ্যাপোজিটিভে পরে যাব। আপাতত জাস্ট এতটুকু মনে রাখেন, সাবজেক্ট এবং ভার্বকে কমা দিয়ে সেপারেট করা যায় না, এটা গ্রামাটিক্যালি কারেক্ট না। এর কি সেম কমা? দুইটা জিনিস আমাদের আলাদা করা যায় যদি দুইটা সাবজেক্ট থাকে। হ্যাঁ, সাবজেক্ট আর ভার্বকে যদি কমা দিয়ে আলাদা না করা যায়, এই বাক্যটা কি দাঁড়াচ্ছে দেখেন তো। ডি নাম্বার দিলে বাক্যটা কি দাঁড়াচ্ছে দেখেন তো। ডায়মন্ডস কমা, কমা দিলাম হুইচ আর। এখন এই যে এই আর এর জন্য আমি একটা সাবজেক্ট পাইলাম, আর এর জন্য আমি সাবজেক্ট পাইলাম, ক্লজ মার্কারও পাইলাম। এখন দেখেন এটা কিরকম দাঁড়াবে, হুইচ আর এ ফর্ম অফ কার্বন হ্যাজ বিন। এখন এই হ্যাজ বিন এর সাবজেক্ট তো ডায়মন্ড কে হতে হবে। তো দেখেন তো, এই ডায়মন্ড আর হ্যাজ বিন কে আমি কমা দিয়ে সেপারেট করে ফেলতেছি না? কমা দিয়ে সেপারেট করে ফেলছি না? জি ভাই। এখন কমা জি, দিয়ে কি সাবজেক্ট আর ভার্বকে সেপারেট করা যাবে? জি না। সো ডি ইজ নট দ্য অ্যান্সার, অ্যান্সার সি। বুঝলাম? জি ভাই। হ্যাঁ, আজকে টপিকটা কি সেন্টেন্স কমপ্লিশন নাকি? হ্যাঁ, সেন্টেন্স কমপ্লিশন কিন্তু ভোক্যাব বেসড টপিকস, এটার সাথে এটা না, এটা সেন্টেন্স Sentence- স্ট্রাকচার। জি ভাই, বুঝতে পারছি। আমি আপনাদের কেন মিনিং করতে মানা করছি এটা কি বুঝতে পারতেছেন? জি ভাই, বুঝতে জি, পারছি, কারণ মিনিং হ্যাঁ, তো যখন হবে, দেখেন, সেন্টেন্স কমপ্লিশন যখন হবে তখন মিনিং ইয়ে করতে হবে।
মিনিং তখন ভাইয়া আমরা করব, তবে সেটা খুবই মিনিমাম লেভেলের। আপনি যেই ন্যাচারাল যে অ্যাপ্রোচ, বাক্য ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করা, এরপর অপশনের সাথে মিলায় দেখা, দিস ইজ নট দ্য ওয়ে। মিনিং আপনাকে করতে হবে, ভোক্যাব আপনাকে জানতে হবে, বাট সেটা মিনিমাম লেভেল এবং সিস্টেমেটিক ওয়েতে। বুঝছেন? জি ভাই। আচ্ছা, সো আমি আপনাদের হচ্ছে একদম যতগুলা গ্রামার শিট আছে সবগুলার অ্যান্সার একসাথে করে কম্পাইল করে দেওয়া আছে একটা ফাইলে, ওইটা আপলোড দিয়ে দিব আজকে। হ্যাঁ, ওখানে শুধু এই শিটটার না, আপনি যতগুলা গ্রামার শিট পাবেন সবগুলার অ্যান্সার দেওয়া আছে, সবগুলার। সো যেন আমাকে ডেইলি ডেইলি এখানে ইচ্ছা করে অ্যান্সার দেওয়া নেই, যেন আপনি এটা পরীক্ষার মতন করে ইউজ করতে পারেন। আপনি এটা পরীক্ষার মতন করে ইউজ করবেন, এরপরে আমার ওইখানে অ্যান্সার দেওয়া আছে, আপনি ওইটা দেখে মিলাবেন। আচ্ছা, এখন আমরা এইটা আমাদের ভাইয়া, এই যে এই ধরনের বাক্য আমাদের আজকের পারপাস না। আপনার কপাল খুব ভালো না হইলে এরকম ছোট ছোট গ্রামার আইবি দিবে না। আইবি দিবে এই জিনিস, এই যে আইবির কোশ্চেন দেখায় আমি, এই যে এটা হচ্ছে আইবির কোশ্চেন, এইগুলা হচ্ছে আইবির কোশ্চেন, এই যে 1 থেকে 6 যা দেখতেছেন এটা হচ্ছে আইবির কোশ্চেন। উইচের ব্যাপার বোঝেন নাই? চলেন আবার বোঝাই। আই কমা গো টু স্কুল, এই বাক্যটা ঠিক নাকি ভুল? যে বোঝেন নাই খালি সে বল। আই কমা গো টু স্কুল, এই বাক্যটা ঠিক নাকি ভুল? ভুল। এই যে বুঝেন নাই, আমি তার কাছ থেকে রেসপন্স চাচ্ছি। কে জানি, আহসান ভাইয়া। এইটা আমাকে মুখে বলেন, তা না হলে চ্যাটে বলেন ভাই, মানে আপনাকে বোঝাচ্ছি আমি। ভাইয়া রেসপন্স না করলে আমি এক্সপ্লেন করতে পারবো না। ভাই আমি কি এখানে একটু কথা বলবো? হ্যাঁ বল। ভাই আই আর গো, এখানে তো দুইটা হচ্ছে, একটা সাবজেক্ট আই আর গো হচ্ছে ভার্ব, কিন্তু ডায়মন্ড আর হুইস এখানে ভার্ব কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা? কোথায়? মানে আই আর গো এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব, কিন্তু হ্যাঁ, ডায়মন্ড আর হচ্ছে হুইসের মধ্যে কোনটা ভার্ব? আসতেছি ভাই, ওখানে ওখানে যাই। এখন যে প্রশ্ন করলো উনি তো, ওনাকে তো রিপ্লাই দিতে হবে ভাই, আমি নাহলে বুঝবো কেমন? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বল। আহ, মানে আমরা তো এরকম সেন্টেন্স অনেক পড়ছি যে হুইজ কমা থাকলে হুইজ ব্যবহার করা যায় অ্যাপোজিশন হিসাবে। ভাইয়া অ্যাপোজিশন, আমি তো ওই সময় বলছিলাম যে অ্যাপোজিশন আমি এখনো যাই নাই, তো এই জন্য ওই দুটো কমার ওই ব্যাপারটাতে আমি তখনও যাই নাই। আপনি কি ছিলেন তখন? ও আমি আচ্ছা আচ্ছা। অ্যাপোজিশন এখনো পড়াই নাই ক্লাসে, তো এই জন্য আমি অ্যাপোজিশন টার্মটাই উচ্চারণ করি নাই এখানে। তাহলে ঠিক আছে, সমস্যা ও, ঠিক আছে। হ্যাঁ, কি জানি বলতেছিলেন ভাই? বলছিলাম যে এখানে আই আর গো এখানে একটা হ্যাঁ সাবজেক্ট হ্যাঁ, ঠিক একটা আছে। ভার্ব। ডায়মন্ডে বলো। হ্যাঁ। দেখেন, ডায়মন্ডস উইচ আর, এখানে উইচ আর আর, এই উইচ হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে ভার্ব। হ্যাঁ, এখানে এই যে সাবজেক্ট ভার্ব পেয়ে গেছেন, এর পরের এই হ্যাজ বিন এটা হচ্ছে ভার্ব আর ডায়মন্ড হচ্ছে সাবজেক্ট, কিন্তু ঝামেলা হচ্ছে আপনি কমা দিয়ে সেপারেট করে দিচ্ছেন। মহসিন ভাই যেটা বলতেছিল, এই পাশে আরেকটা কমা দিলে বাক্যটা কারেক্ট হবে। আর আরেকটা কমা দিয়ে কেন কারেক্ট হবে? কারণ এটা তখন অ্যাপোজিটিভ হবে, এখন অ্যাপোজিটিভ আমি যাই নাই, এই জন্য এই টার্মটা আমি বলি নাই। সো আপাতত এই আরেকটা কমা ভুলে যান, আপাতত ধরে নেন আরেকটা কমা বলে কিছু নাই। বুঝছেন মেহরাব ভাই? আপনার কোশ্চেনের অ্যান্সার বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। Okay. এখন দেখেন যেটা বলতেছিলাম, আইবিএ কি দিবে? আইবিএ এগুলা দিবে, আইবিএ এগুলা দিবে। আপনি কেবল যেটা করতেছেন, এটা আইবিএ কোশ্চেন করলে ওরকম কোশ্চেন আসবে। আইবিএ ইদার গ্রামার দিবে না, যদি গ্রামার দেয় তাহলে গ্রামার গুলার স্ট্রাকচার মোটামুটি এমন। হ্যাঁ, তো আমাকে বড় বাক্যের দিকে যেতে হয়। তো আপনারা এখনো পর্যন্ত সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার বুঝছেন? সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার যেটা, এটা কি বুঝছেন? জি ভাই, হ্যাঁ বুঝতে ভাই। পারছি। জি, বুঝতে পেরেছি। এখন ভাই আসেন বাক্য
বাক্যকে কিভাবে বড় বানানো যায়, বাক্য কিভাবে বড় হয়, আমাদের এই ব্যাপারটা বুঝতে হবে। আইবিএ যখন একটা বিশাল বড় বাক্য দেয়, অ্যাকচুয়ালি বিশাল বড় বাক্যের সোর্স এন্ড ওই বিশাল বড় বাক্যের আসলে কতটুকু অংশ প্রয়োজনীয়, কতটুকু অংশে চোখ বুলাতে হয়। হ্যাঁ, তো দেখেন এখন আপনি যেটা শিখবেন অ্যাকচুয়ালি এটা বড় বাক্য ভাঙা শিখবেন। এন্ড আমি আবারও বলতেছি, ইন ফিউচার আপনার ডিরেক্ট সেন্টেন্স স্ট্রাকচার থেকে কোশ্চেন আসবে কিনা জানি না, বাট ইন ফিউচার আমি আপনাকে যখনই সেন্টেন্স কারেকশন করাবো, যখনই আমি বড় বড় বাক্য সলভ করতে যাব, এই অ্যাপ্রোচ আপনার ইচ অ্যান্ড এভরি কোশ্চেনে কাজে লাগবে। এন্ড এইটা যদি আপনি আয়ত্ত করতে না পারেন, আপনি ওই যে বড় সেন্টেন্স কারেকশনের যে ফোবিয়া, এটা আপনার যাবেই না। এবং আমি ভাই আপনাদেরকে আজকে আরো একটা ক্লিয়ার কাট কথা বলি, মেক শিওর আপনি আইবিএ তে যে গ্রামার গুলো আসে, গ্রামার অ্যাকচুয়ালি ভাই দুইটা আসে, গ্রামার আর সেন্টেন্স, এই যে ইরর ডিটেকশন আর সেন্টেন্স কারেকশন। আপনার প্রথম কাজ মিনিং না করা, আপনি মিনিং করতে গেলেই কনফিউজ হবেন। মিনিং করতে গেলে দেখবেন সবগুলো অ্যান্সার কারেক্ট। জি ভাই, মিনিং করতে গেলে সবগুলাই সঠিক মনে হয়। হ্যাঁ, মিনিং করতে গেলেই দেখবেন সবগুলো অ্যান্সার কারেক্ট। এবং মিনিং করতে গেলে আপনার টাইম নষ্ট হবে, মিনিং করতে গেলে আপনি ওই যে আড়াই লাইনের একটা বাক্য মিনিং করতে যে মাঝপথে হারায় যাবেন, এরপর আপনার মনে হবে এই বাক্য অ্যাপ্রোচেবল না। আপনি একদিন বলেছিলেন যে আইবিএ সবসময় চাই যে হচ্ছে বেস্ট কোন অপশনটা মানে বেস্ট কারেক্ট হয়েছে, এইটাই আর অ্যাকচুয়ালি তাই। বেস্ট কোনটা কারেক্ট হয়েছে এখানে আমরা যাব, এটা অনেক অ্যাডভান্স একটা কথা বললাম, তো অ্যাডভান্স টপিকস অনেক পরের আলোচনা, আজ এখনো আমরা ওই পর্যন্ত যাই নাই। হ্যাঁ, সো প্রথম কথা, বড় বাক্য কিভাবে ভাঙতে হয়, এটা হচ্ছে আমাদের আজকের কাজ, এক্সটেন্ডেড পার্ট অফ আ ক্লজ। তাহলে একটা ক্লজের অপরিহার্য অংশ কি কি? একটা ক্লজের অপরিহার্য অংশ কি কি? ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব আছে। ফাইনাইট ভার্ব। আচ্ছা, এর বাইরে যা আছে সব এক্সটেন্ডেড পার্ট, এর বাইরে যা আছে সব এক্সটেন্ডেড পার্ট। আমরা স্টিল ক্লজের মধ্যে ওই যে কমপ্লিমেন্টের পার্টটা রাখি কিছু, এর বাইরে আমরা যা পাই সব এক্সটেন্ডেড পার্ট। দেখেন এইটা খুব সুন্দর একটা বাক্য স্টার্ট করার জন্য। এই বাক্যটাতে আমাকে বলেন তো যে আই ফাউন্ড দ্য ম্যান বিটেন, আই ফাউন্ড দ্য ম্যান বিটেন, এই বাক্যের মেইন অংশ কোনগুলো আর এক্সটেন্ডেড অংশ? How found the man? আই ফাউন্ড দ্য ম্যান, প্রথমত আই ফাউন্ড, এটা দিলে বাক্যটা হয় আই ফাউন্ড দ্য ম্যান, এটা হচ্ছে অরিজিনাল বাক্য। আমি বাক্যটাকে কি দিয়ে এক্সটেন্ড করছি? ওই ম্যান সম্পর্কে তথ্য দিয়ে, বিটেন। এই বিটেনটা কি অ্যাকচুয়ালি? বিটেনটা কি? নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব হচ্ছে আমার প্রথম টুলস একটা বাক্যকে বড় করার। এখন দেখেন আমি নন ফাইনাইট ভার্ব দিয়ে বাক্য বড় করব। আমি একটা বাক্য লিখলাম, খুব সিম্পল একটা বাক্য, অ্যাডজেক্টিভ, হ্যাঁ অ্যাডজেক্টিভই, বাট আমার কোশ্চেন নন ফাইনাইট ভার্বই ছিল অ্যাকচুয়ালি। আচ্ছা, আমি বাক্য একটা লিখবো, আই স দ্য ম্যান, খুবই সিম্পল একটা বাক্য। এখন আমাকে বলেন এই বাক্যটা, এই যে এই বাক্যটাই এক্সটেন্ডেড পার্ট, প্রথম বাক্য এক্সটেন্ডেড পার্ট কি? I আই স saw, দ্য ম্যান আই সো, রানিং। হ্যাঁ, তারপরের বাক্যে দেখেন আই স দ্য ম্যান, এই যে শুরুতে একটা নন ফাইনাইট ভার্ব, লাস্টে একটা নন ফাইনাইট ভার্ব, অ্যাকচুয়াল বাক্যটা কি? আই স দ্য ম্যান। দেখেন বাক্যটা কিন্তু বড় হচ্ছে। প্রথমে লিখছিলাম আই স দ্য ম্যান রানিং, তারপরে লিখলাম স্লিপিং কমা আই স দ্য ম্যান রানিং, তারপরের বাক্যে আসেন এবার স্লিপিং ইন দ্য বেড, আই স দ্য ম্যান, এই যে মেইন বাক্য, এই যে স্লিপিং ইন দ্য বেড একটা নন ফাইনাইট ভার্ব যুক্ত অংশ, এক্সটেন্ডেড পার্ট। রানিং ইন দ্য ফিল্ড নন ফাইনাইট ভার্ব যুক্ত অংশ, এক্সটেন্ডেড পার্ট। অ্যাকচুয়াল বাক্য কিন্তু এই যে এতটুকু। আচ্ছা, কনস্ট্রাক্টেড, ফিল্ড নিজে নিজে কনস্ট্রাক্টেড হতে পারে না, যদি না পারে তার মানে এইটা হচ্ছে V3 নন ফাইনাইট ভার্ব। তাহলে কনস্ট্রাক্টেড বাই লোকাল গভর্নমেন্ট নন ফাইনাইট ভার্ব যুক্ত অংশ, ইলেক্টেড বাই দ্য পিপল নন ফাইনাইট ভার্ব যুক্ত অংশ। দেখেন অ্যাকচুয়াল বাক্যটাকে আমি কত বড় বানাই ফেলছি। তাহলে বাক্য কিভাবে আমি বড় বানাচ্ছি, কি দিয়ে জোড়া লাগাচ্ছি এক্সটেন্ডেড পার্ট গুলা? Non-finite. তাহলে Non-finite এটা verb। আমার একটা টুলস। দেখছেন এই যে এই বাক্যটাই যদি এখন আইডিয়া দেয়, তাহলে এটা বেশ কমপ্লিকেটেড একটা বাক্য। অফকোর্স এটা আই স দ্য ম্যানের মতন দেখতে না। আচ্ছা, এটা গেল প্রথম টুলস। দ্বিতীয় টুলস আসেন প্রিপোজিশনাল ফ্রেজ। এখন এখানে একটা কথা বলে রাখি, স্পেশালি যারা গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছেন, আমি এখানে প্রিপোজিশনাল ফ্রেজ বলতে বোঝাইছি প্রিপোজিশন যুক্ত অংশ। আপনারা যারা গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছেন, এই প্রিপোজিশন দেখলেই আবার প্রিপোজিশনাল ফ্রেজ দিয়েছেন না। আমি কিন্তু এখানে আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ পড়াচ্ছি না।
এখানে আমি আপনাকে চেনার সুবিধার্থে সব প্রিপোজিশন যুক্ত অংশটাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে দাবি করছি। হ্যাঁ, আপনাকে চেনানোর সুবিধার্থে। এই ফাংশনালি সবাই যে এখানে প্রিপোজিশনের কাজ করতেছে তা না। তো এইটা দেখে আবার ভেবে বসেন না যে প্রিপোজিশন থাকলেই প্রিপোজিশনাল ফ্রেজ, আবার বিসিএস যে ওই অ্যান্সারটা করে আসেন না। এখানে কিন্তু আমি ফ্রেজের আইডেন্টিফিকেশন পড়াই নাই। তো এখানে আমি প্রিপোজিশনাল ফ্রেজ বলতে বোঝাইছে একদম স্ট্রাকচারালি প্রিপোজিশন প্লাস বাকি অংশ। ওকে, সো দেখেন, এই যে হেনরি ফটোগ্রাফড দ্য ফ্লক, মেইন বাক্যটা শেষ। এরপরে অফ ফ্লেমিঙ্গোস, এই অংশটুকু আমরা কি বলতে পারি? প্রিপোজিশনাল। প্রিপোজিশনাল ফ্রেজ, এবং এটা হচ্ছে বাক্যের এক্সটেন্ডেড পার্ট। তারপরের বাক্যে আসেন, দেখেন দ্য বয় সাবজেক্ট, ইজ রানিং ভার্ব। এবার দেখেন অফ ব্লু আইস প্রিপোজিশনাল ফ্রেজ, উইথ রেড টি শার্ট প্রিপোজিশনাল ফ্রেজ, ইন দ্য ফিল্ড প্রিপোজিশনাল ফ্রেজ। অ্যাকচুয়ালি বাক্যটা কি? দ্য বয় ইজ রানিং। আপনারা এই একদম ডিরেক্ট এই বাক্যটাতে চলছে। অ্যাকচুয়াল বাক্য দি কালার ইজ ব্লু। এখানে দেখেন আমি কি কি করছি। দি কালার অফ দ্য শার্ট প্রিপোজিশনাল ফ্রেজ, অফ দ্য স্টুডেন্টস প্রিপোজিশনাল ফ্রেজ, ইন দ্য ক্লাসরুম প্রিপোজিশনাল ফ্রেজ, অফ দ্য স্কুল প্রিপোজিশনাল ফ্রেজ। অ্যাকচুয়াল বাক্য দ্য কালার ইজ ব্লু। তাহলে আমি এখানে বাক্যকে কি দিয়ে জোড়া লাগালাম? প্রিপোজিশনাল ফ্রেজ দ্বারা। এখন Positional phrase. একটু আগে কি দিয়ে জোড়া লাগাইছি? Non-finite verb. Non-finite. এই Non-finite. দুটো, এই দুইটা এখন আমি একসাথে জোড়া লাগাবো, বাক্য পুরা বিদঘুটে একটা বাক্য হয়ে যাবে। ওই বাক্যটা যদি আমি হুট করে আপনাকে সেন্টেন্স কারেকশনে দেই, আপনার মনে হবে আপনার লাইফে দেখা অন্যতম কঠিন বাক্য। জোড়া লাগাই, চলেন এই বাক্যটাতে যাই, এই বাক্যটাতে যাই। শুরু করেন কমার আগে, ইন দা ওয়েনিং ডেজ অফ ইন দা ওয়েনিং ডেজ, পাইছেন প্রিপোজিশনাল ফ্রেজ? পাইছেন। অফ ইম্পেরিয়াল লাইফ পাইছেন প্রিপোজিশনাল ফ্রেজ? পাইছেন। দ্য কনকুয়েস্ট অফ নিউ ল্যান্ডস, এই অফ নিউ ল্যান্ডস কাটেন, অফ দ্য বর্ডার্স কাটেন, অফ দ্য এম্পায়ার কাটেন। তাহলে দ্য কনকুয়েস্ট ইজ কনসিডার্ড ভাইটাল। আবার বাই দ্য অ্যাডভাইজার কাটেন, ইলেক্টেড বাই, এই যে ভি3 দিয়ে শুরু হচ্ছে, ইলেক্টেড বাই ম্যাস পিপল কাটেন, অফ দ্য কিংডম কাটেন, সারাউন্ডেড ভি3 বাই সো মেনি হোস্টাইল রিজিয়ন্স কাটেন। অ্যাকচুয়াল বাক্য কি? দ্য কনকুয়েস্ট ইজ কনসিডার্ড ভাইটাল। এখন এই যে অ্যাকচুয়াল বাক্য, আমি এই অ্যাকচুয়াল বাক্যটাকে যদি এভাবে লিখতাম, দ্য কনকুয়েস্ট ইজ কনসিডার্ড ভাইটাল, আপনার কাছে মনে হতো দিস ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট সেন্টেন্স। এখন জাস্ট এই সবগুলা তুলে দেন। আপনি আমাকে বলেন এই বাক্যটা দিয়ে যদি আমি এখন সেন্টেন্স কারেকশন দেই, আপনার মনে হবে যে আপনি আপনার লাইফের অন্যতম কমপ্লিকেটেড একটা বাক্য লিখতেছেন। আপনারা কি বুঝতেছেন বাক্য কিভাবে কমপ্লিকেটেড হচ্ছে? স্যার, বুঝতেছি। স্যার এখানে হ্যাঁ, বল। ইরোডটা কি কোথায় দেয়? এটা কি মানে আসতেছে আহ, ভাই, আসতেছে আসতেছে, সেন্টেন্স কারেকশন আছে, আসতেছে আসতেছে, সব জায়গায় আসবে, ওয়েট করুন একটু। বুঝতে পারতেছেন কি মানে বাক্য কিভাবে কমপ্লিকেটেড হচ্ছে? জি, বুঝতেছি। আমরা জি বড় বাক্য ভাইয়া। পাইলে আমাদের প্রথম কাজ সাবজেক্ট আর ভার্ব, ওই সাবজেক্ট ভার্ব বাদে বাকি অংশ কেটে ফেলা। আমি বলতেছি না বাকি অংশ কেটেই সবসময় আপনি অ্যান্সার বের করতে পারবেন। বাকি অংশ কেটে আমাদের প্রথমে আগে ভুল অপশন বাদ দিতে হবে। দেখেন, আমি এইখানটাতে একবারও কি ডিরেক্ট আপনাদেরকে বলছি বি অ্যান্সার যখন আমি এগুলা করতেছিলাম? জি না। আমি ডিরেক্ট কখনো বলছি যে এটার অ্যান্সার বি এই কারণে বি, এটার অ্যান্সার সি এই কারণে সি? এটা কি বলছি? আমি কি করছি বলুন তো এখানে? হতে পারে, হতে এগুলোতে কি পারে। করছি? কেন হবে না সেটা আগে বের করছেন। আমার এটা তো ধরেন আমি আপনাদের ব্যাখ্যা করলাম কেন হবে। আমাদের কাজ ভুল উত্তর এলিমিনেট করতে শেখার। দেখেন, আমি চাইলেই এখন এই বাক্যগুলাতে আপনাকে এক চান্সে সি, একের সি এটা দেখা দিতে পারতাম ব্যাখ্যা সমেত। কিন্তু আমি যখন এই সেন্টেন্স কারেকশনে যাব না, এক চান্সে একটা রুলসে ফেলায় আমি একটা অ্যান্সার করে ফেলবো, এই ব্যাখ্যাটা দিতে পারবো না। এখানে কি করে করে আসতে হবে বলুন তো? ভুল উত্তরগুলো বাদ দিয়ে দিয়ে আসতে হবে। প্রসেসটা বুঝছেন? জি। জি ভাইয়া। আমাদের ভুল উত্তর বাদ দিয়ে দিয়ে আসতে হবে। এখন ভুল উত্তর খুঁজতে আমাদের ওই শুরুর টপিকসই হেল্প করবে, একটা সাবজেক্ট একটা ভার্ব। তো ভাই সাবজেক্ট ভার্ব চিন্তা হবে তো, বাক্যে কি আছে এটাই তো বুঝবো না যদি হুট করে আমাকে এই বাক্যটা দেয় আর আমি যদি অ্যাপ্রোচ না শিখি। ঠিক। অ্যাপোজিটিভে আসে, একটু আগে যেটা নিয়ে কথা বলা হচ্ছে। আচ্ছা, অ্যাপোজিটিভ কি? প্রথম প্রশ্ন। আমাকে একটা মিনিট একটু বুঝতে দেন, একটা মিনিট। সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য আচ্ছা, প্রদান একটা করে। মিনিট, একটা মিনিট, আমি একটা মিনিট।
হ্যাঁ হ্যাঁ, ক্লাস চলতেছে, ক্লাস চলতেছে, 1 মিনিটের রেস্ট নিলাম বললাম তো। আচ্ছা, হাসান ভাইয়ের এই কোশ্চেনটার অ্যান্সার দিই, দুইটা মডিফায়ার পরপর কমা দ্বারা ইউজ করা যায় না। যদি দুইটা মডিফায়ার ইউজ করতে চান, একটা মডিফায়ার বাক্যে শুরুতে নিয়ে যেতে হবে, যে এখানে যেটা বলছেন টিচিং এক্সেলেন্টলি শুরুতে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এরপরে শহীদুল কমায় গুড টিচার ডায়েড ইয়েস্টারডে। এখন এইটা এই আপনাদের মডিফায়ারের ওপর পুরা একটা আস্ত শীট আছে। হ্যাঁ, মানে মডিফায়ার এরকম না যে কোনো একটা ক্লাসের একটা পার্টে মডিফায়ার পড়ানো হবে না। মডিফায়ারের উপর আস্ত একটা লেকচার শিট আছে, আইবি এর খুব পছন্দের জিনিস মডিফায়ার। ওইখানে যে আমরা এই মডিফায়ারের নিকুচি দুষ্টি উদ্ধার করবো। তো আপাতত যেইটার অ্যান্সার দিলেন ওইটার অ্যান্সার হচ্ছে না। আমি শুধু আহসান ভাইকে বলতেছি এই বাক্যটা ঠিক নাই, আপনাকে ওই যে টিচিং এক্সিলেন্টলি এটা শুরুতে নিয়ে যেতে হবে, ব্যাখ্যা মডিফায়ারের ক্লাসে দিব ভাই, এখন ব্যাখ্যা দিলে একটু অন্যদিকে চলে যাবে ক্লাস। আচ্ছা, যেখানে আমরা ছিলাম, অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ কি জিনিসটা কি? সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে আরো নট নেসেসারি সাবজেক্ট, আগের শব্দটা সম্পর্কে, আগে বা জি ও আগের নাউনটা সম্পর্কে বা আগের শব্দটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিই, ইমফাসাইজ, প্রথম কথা। দ্বিতীয়ত, অ্যাপোজিটিভ কিভাবে চেনা যায়? অ্যাপোজিটিভ দুটো কমা দেখে চেনা যায়। জি এরকম দুটো কমা থাকে, এরকম দুটো কমা জি থাকে, বুঝলাম? সো আমরা একটু আগে বলতেছিলাম, মনে আছে, যে সাবজেক্ট আর ভার্ব কমা দিয়ে আলাদা করা যায় না। জি দেখেন, অ্যাকচুয়ালি সাবজেক্ট আর ভার্ব কমা দিয়ে আলাদা করা যায় না। এখানে আপনি দুটো কমা দিছেন, আপনি এই দুটো কমা দিয়ে মডিফায়ার লিখছেন, মডিফায়ার দুটো কমার ভেতরে লিখতে হবে। এই মডিফায়ার বাক্যের অতিরিক্ত অংশ। অ্যাকচুয়াল বাক্যে এই দুটো কমাও নাই। অ্যাকচুয়াল বাক্য হচ্ছে দ্য ফিফথ কার ইজ মাইন। অ্যাকচুয়াল বাক্য হচ্ছে জ্যাক ক্যারিড দ্য কাউ উইথ ইজ। এই যে সাবজেক্ট আর ভার্বের মাঝে কোনো কমা নাই। আপনি যখন ওই দুটো কমা আনতেছেন তখন আপনাকে অ্যাপোজিটিভটাও আনতে হচ্ছে। তাহলে দুটো কমার মাঝখানে কে থাকে? অপোজিটিভ অ্যাপোজিটিভ বাক্যের অতিরিক্ত অংশ। বুঝাতে পারছি? অ্যাপোজিটিভ বাক্যের মেইন অংশ না। তাহলে দেখেন, নর্মালি আমি যদি বলতাম দ্য ফিফথ কার ইজ মাইন, এটা একটা বাক্য। আপনি যখন অ্যাপোজিটিভ দিলেন বাক্যটা একটু বড় হয়ে গেল, তাই না? দেখেন বাক্যটা বড় হয়ে গেছে না? যে ভাই এ জি পজিটিভ না ইউজ করলে বাক্যটা সঠিক হবে না? অ্যাপোজিটিভ ইউজ না করলে বাক্যটা অবশ্যই সঠিক হবে। হ্যাঁ, ইউজ এখন করার কারণ, ইউজ করার কারণ কি এখানে? ইউজ করার কারণ ফিফথ কার সম্পর্কে কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া, বুঝছেন? জি ভাই। এখন অ্যাপোজিটিভ হচ্ছে তাহলে বাক্যের আরেকটা এই যে এক্সটেন্ডেড পার্ট, যেটা দিয়ে আমি বাক্যকে এক্সটেনশন করতে পারি। হ্যাঁ, যেমন এইখানে ধরেন একটা বাক্য লিখছি যে ভ্যানকুভার ইজ দ্য হোম অফ ভ্যানকুভার ক্যাম্পাস। তো এখন এই যে একটু আগে যেভাবে বলতেছিলেন যে পজিটিভ ইউজ করার কারণ, এখন ভ্যানকুভার কি আমি জানি না, এখানে এই ভ্যানকুভার কি আমি জানছি, এই যে দুটো কমা দিয়ে আমি ভ্যানকুভার লিখছি। বুঝছেন? বুঝছেন কি? জি জি ভাই। আচ্ছা, অ্যাপোজিটিভ যদি বাক্যের একদম লাস্টে বসে তখন কি করবেন? এই যে দেখেন, ভ্যানকুভার ক্যাম্পাস সম্পর্কে আমি এখন তথ্য দিচ্ছি, তো লাস্টে বসলে আর দুটো কমা থাকবে না, এই একটাই কমা হবে আর বাক্যের লাস্টে ফুল স্টপ বসে যাবে। বুঝছেন? পজিটিভ যদি কখনো বাক্যের লাস্টে বসান তখন আর দুটো কমা দরকার হবে না, এই একটা কমা দিলেই হবে, আর লাস্টে বাক্য তো শেষ হয়ে গেছে তখন ফুল স্টপ। বুঝতে পারছি? জি ভাই। এখন আমার কথা হচ্ছে, ভাবেন তো এই বাক্যটাতে, এই বাক্যের মধ্যে যদি অ্যাপোজিটিভ আনা হয় তাহলে বাক্যটা দেখতে কেমন হবে? এই বাক্যটার মাঝখানে যদি অ্যাপোজিটিভ আনি তাহলে এই বাক্যটা হাউ ইট উইল লুকস লাইক। সো এভাবে কঠিন বাক্যর জন্ম নেয়, দেখেন দেখতে কেমন হবে। হুম, এইখানটাতে দেখেন। এখন আমি আপনাকে এই আগের এই সব কিচ্ছু পড়াবো না, আমি সেন্টেন্স কারেকশন দিব এবং এই পুরাটার নিচে আন্ডারলাইন করে দিব। আপনাকে বুঝছেন আইবি এর কঠিন বাক্য কিভাবে আসে? আইবি এর কঠিন বাক্যের সোর্স কি বুঝতে পারতেছেন? জি ভাই। জি। আইবি এর কঠিন বাক্য অ্যাকচুয়ালি খুব সিম্পল একটা বাক্য,
যার সাথে এইভাবে জোড়া লাগায় লাগায় বাক্যটা কমপ্লিকেটেড করা হয়। বুঝলাম? এখন আমি এই যে একটু আগে আপনারা বলতেছিলেন যে এখানে তাইলে ইরর কিভাবে আসে, দাঁড়ান দেখি তো আমি এটা পাই কিনা, মানে নিচে তো আছে এই বাক্যটা দিয়ে হচ্ছে একটা কোশ্চেন বানানো ছিল। দাঁড়ান একটা মিনিট দাঁড়ান, এখানে থাকার কথা। হ্যাঁ পাইছি। দেখেন এই হচ্ছে কোশ্চেন, আপনারা বলতেছিলেন না কোশ্চেন কিভাবে আসতে পারে, তাহলে এখানে কি থাকবে, এই যে এটা হচ্ছে কোশ্চেন। বুঝছেন? এই যে কোশ্চেন, বুঝছেন কি? কি বুঝছেন বুঝতে কোশ্চেন পেরেছি? বুঝছেন? মনে হচ্ছে কোশ্চেন, একটা প্যারাগ্রাফ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে একটা প্যারাগ্রাফ। মনে হচ্ছে একটা প্যারাগ্রাফ। ওকে, 1 মিনিট টাইম, অ্যান্সার করুন, মেসেজ অ্যান্সার করুন। বি হবে না? বি। মেসেজে মেসেজে মেসেজে। ওকে ফাইন। প্রথম কাজ কি? বড় বাক্য পাওয়ার সাথে সাথে প্রথম কাজ সাবজেক্ট আর ভার্ব খোঁজা। সাবজেক্ট আর ভার্ব এভাবে খুঁজে পাওয়া যাবে না, সাবজেক্ট আর ভার্ব খুঁজতে গেলে আগে এক্সটেন্ডেড পার্ট বাদ দিয়ে ফেলতে হবে। তো এক্সটেন্ডেড পার্ট বাদ দেন। দ্য কনকুয়েস্ট দিয়ে শুরু হয়েছে, অফ নিউ পিপল অফ দ্য বর্ডার্স অফ দ্য ইম্পেরিয়ার, বাদ। অফ নিউ ল্যান্ডস অফ দ্য বর্ডার্স অফ দ্য ইম্পেরিয়ার, বাদ। বাদ দিছেন? বাদ দিছেন? জি ভাই। ওকে ফাইন। কনকুয়েস্ট নিজে নিজে কনসিডার হতে পারে? কনকুয়েস্ট নিজে নিজে কনসিডার হতে পারে? কনকুয়েস্ট মানে বিজয়, যারা জানেন না, বিজয়, জয়, ভিক্টরি, দখল করা আর কি। দখল। আরে এক্স্যাক্টলি, দখল করে বিজয় লাভ করা। পারবে? ও কি নিজে নিজে কনসিডার হতে পারবে? ও কি কোনো ব্যক্তি? না স্যার, না ভাই। পারবে না। যদি না পারে তাহলে তো আমরা কি বলছিলাম যে সাবজেক্ট নিজে কাজটা করতে না পারলে AV2, AV3, তার মানে কনসিডার নিজে নিজে কাজটা করতে যদি না পারে, তার মানে এই বাক্যে দেখেন
এই বাক্যে অ্যাক্টিভ সেন্টেন্সে হইতে পারবে না, এই ভি টু অবস্থায় থাকতে পারবে না। কারণ কি? কারণ কনকুয়েস্ট নিজে নিজে কাজটা করতে পারবে না, এটাকে প্যাসিভ বানাইতে হবে, অন্য একটা কাজ দিতে হবে। is considered হবে। হ্যাঁ, সো কনকুয়েস্ট নিজে নিজে কনসিডার হতে পারবে না, এ নাম্বার কেন বাদ দিচ্ছি বুঝলাম, জি ভাই, বুঝতে পারছি। বুঝতে পারতেছি। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি কনসিডারকে তাহলে ভি থ্রি ধরবো, কারণ কনকুয়েস্ট যে সাবজেক্ট যেহেতু নিজে কাজটা করতে পারতেছে না, এটা তো ভি থ্রি, তো এটা ভি থ্রি ধরেন। এই যে কনসিডার্ড ভাইটাল বাই দ্য অ্যাডভাইজার ধরলাম, ইলেক্টেড আবার ভি থ্রি, ইলেক্টেড বাই দ্য মেস পিপল অফ দ্য কিংডম আবার সারাউন্ডেড বাই সো মেনি পিপল, তার মানে কোনো ভার্ব নাই এই বাক্যে। বুঝছেন এ নাম্বার কেন বাদ দিছি, এ নাম্বার কেন বাদ দিছি বুঝছি। পরে কি যেন বললেন, ওটুকু বুঝলাম না। আমি বললাম যে ধরেন আপনি এখন আমাকে বললেন যে ভাই কনসিডার তো নিজে নিজে কাজ করতে পারবে না, তো এখন আমি ধরে নিলাম যে কনসিডার যেহেতু নিজে কাজ করতে পারতেছে না, তাহলে কনসিডার ভি থ্রি, আমি দেখি কনকুয়েস্টের জন্য অন্য কোনো ভার্ব আছে কিনা, তাহলে তোমার বাক্যটা ঠিক থাকতে পারে, তাই না? জি ভাই, আর ভার্ব নাই, ফাইনাইট কিন্তু আর ভার্ব ভার্ব আর নাই, কারণ এরপরে আমি যা পাচ্ছি সবই ভি থ্রি। সো কোনোভাবেই আমরা এ কে অ্যান্সার বলতে পারতেছি না, বুঝছি, এটা বুঝছি। সিতে আসেন, কনসিডারিং, কনসিডারিং আগে আমি যারা ওয়াজ না থাকলে ভার্ব প্লাস আইএনজি আমরা কি বলি? নন কমিট। বাদ, বাদ দিছি। ডি নাম্বার, এটা এখন আমাকে এটা বাদ দেওয়া আরো সোজা, কারণ এখানে আমরা বলতেছি ইজ কনসিডারিং, তার মানে ও আমার একটা ফাইনাইট ভার্ব দিয়ে দিচ্ছে। ওকে ফাইন, ফাইনাইট ভার্ব দিল। এখন আমার প্রশ্ন হচ্ছে ও যদি নিজে কাজটা করতে না পারে তাহলে কি অ্যাক্টিভ ভয়েসে করতে পারবো? জি না। পারবো না, ডিও বাদ। এসিডি বাদ দিছেন, এসিডি বাদ দিছি। জি ভাই। দেখেন আমি আবারও বলতেছি, আপনি হুট করে দেখেই অ্যান্সার করতে পারবেন না, এই অপশন বাদ দেওয়ার প্র্যাকটিসটা করতে হবে পরে, অপশন বাদ দেওয়ার প্র্যাকটিসটা করতে হবে। বি অথবা ই, এবং বি আর ইর মজার ব্যাপার হচ্ছে ইন বোথ কেস আমি দেখতে পারতেছি ইজ কনসিডার্ড আছে, ইজ কনসিডার্ড আছে, তাহলে আমি আর এতটুকু দিয়ে বাদ দিতে পারবো না। এর পরের অংশে যান, দেখেন এই সময় যে আপনি কি করবেন, খুব দ্রুত চোখ বুলান, আমাকে চোখ বুলায় বলেন এমন একটা শব্দ বলবেন যেটা বি আর ইতে আলাদা, আমরা শুধু সেই শব্দ নিয়ে কাজ করবো। ইলেক্ট আর ইলেক্টেড। ইলেক্টেড, ওকে ফাইন, ইলেক্ট আর ইলেক্টেড। ইলেক্ট কি ভি ওয়ান ভি টু না ভি থ্রি? ইলেক্ট বি ওয়ান। ভি ওয়ান, আর ইলেক্টেড হচ্ছে ভি থ্রি। আমার বি প্রশ্ন, থ্রি। আমার প্রশ্ন আমি নতুন কোনো ফাইনাইট ভার্ব আনতে পারবো কিনা যেখানে কোনো ক্লজ মার্কার নাই, নতুন কোনো সাবজেক্ট নাই? পারবো। পারবো এখানে। নতুন কোনো ফাইনাইট ভার্ব আনতে সাবজেক্ট, পারবো? সাবজেক্ট না থাকলে তো আনা যাবে না। শোনা হ্যাঁ যাবে না, শোনা এক্স্যাক্টলি, যাবে না। দেখেন এই যে কনকুয়েস্টের ভার্ব তো আমি পেয়ে গেছি, কনকুয়েস্টের ভার্ব তো আমি পেয়ে গেছি, এখন নতুন করে আর কোনো ফাইনাইট ভার্ব আনতে পারবো? না। পারবো না, হ্যাঁ, বুঝলাম। তাহলে ইলেক্টেডই হবে। দেখেন তো এই বাক্য, এটা কি অ্যাকচুয়ালি এরকম একটা বাক্য না, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন? এই দেখছেন বাক্যটাকে কি বানানো যায়? দিস ইজ হোয়াট আইবিএ ডু, আইবি এটাই করে করবে, আর কিছু। অফকোর্স সবগুলা সাবজেক্ট ভার্ব এক্সটেনশনের নিয়মে থাকবে না, আপনি আপনার প্রোনাউনের নিয়ম কানুন পড়ছেন, ওরকম প্রোনাউনের নিয়ম থাকবে, খুব সিম্পল একটা নিয়ম। বাট এই যে এই ঝামেলাগুলো আছে। আমার আজকের ভাইয়া দেখেন, আজকের ক্লাসের পর আপনি যদি কোনো কিছু আউটপুট নাও নিয়ে যান, মানে আপনার আজকের ক্লাস থেকে আমার যেটা চাওয়া, আপনি বড় বাক্য দেখে আর ভয় পেন না। হ্যাঁ, এই বিগ সেন্টেন্স কালেকশনটা সেন্টেন্সের কিন্তু ফোবিয়া যদি না কাটে, আপনার বিগ সেন্টেন্স কখনো সলভ করা হবে না, এখানে কোনো ম্যাজিক নাই। বড় বাক্য কোনো ম্যাজিক করে বড় বাক্য বানানো হয় না, একদম সিম্পল গ্রামার দিয়ে বড় বাক্য বানানো হয়। ভাইয়া একটা তাহলে প্রশ্ন সেন্টেন্স ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টপিকের প্রশ্নটা উপরেই হবে। হলো বল। প্রশ্নটা হলো ওই যে মডিফায়ার কি দুইটা ব্যবহার করা যায় পাশাপাশি কমা দিয়ে? আপনি যে ছিলেন কোনো না তখন যখনই অ্যান্সার দিছি, আপনার ওই যে মেসেজের অ্যান্সার কিন্তু আমি দিছি, হ্যাঁ মেসেজের অ্যান্সার দিই আপনাকে আবার। প্রথমত ওই যে আপনি তো কোশ্চেন যে মেসেজ লিখছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা প্রথমত বাক্যটা ভুল,
হ্যাঁ, এই বাক্যটা যদি ঠিক করতে হয় লিখতে হবে টিচিং এক্সিলেন্টলি কমা শহীদুল কমা এ গুড টিচার কমা তারপরে কি লিখছেন ডায়েট স্টার্ট। এখন প্রথমত দুইটা মডিফায়ার পাশাপাশি বসানো যায় না, একটা মডিফায়ারকে বাক্যের শুরুতে নিয়ে যেতে হয়। দুটো মডিফায়ার পাশাপাশি থেকে একটা মানে ওই সেম শব্দকে মডিফাই করতে পারে না, এটা মডিফায়ারের একটা নিয়ম। এটা বলছিলাম যে আপনাকে আমি কারেক্ট করে দিচ্ছিলাম এই বাক্য। দ্বিতীয় যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে আপনাদের মডিফায়ারের উপর একটা আলাদা ক্লাস, শুধু মডিফায়ার, আর কিচ্ছু নাই ওই ক্লাসে। তো ওখানে যে এরকম আরো মিনিমাম 8 থেকে 10টা কমপ্লিকেটেড নিয়ম আপনাকে পড়াবো, ওখানে যে দেখবেন যে মোটামুটি মডিফায়ারের নিকুচি গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে। কারণ আইবিএ কোশ্চেন করলে ওই যে ওই শুধু ড্যাংলিং মডিফায়ারের কোশ্চেন দেয় না। মানে আমি বলতে চাচ্ছিলাম যে ভাইয়া দুটো এখানে কি মডিফায়ার অ্যান্ড পাশাপাশি। ব্যবহার করা যাবে কিনা, যেমন এ গুড টিচার অ্যান্ড টিচিং এক্সেলেন্টলি, এটা কি এইভাবে ব্যবহার করা যাবে কিনা না, মডিফায়ার? না, শহীদুল এ গুড টিচার অ্যান্ড টিচিং এক্সিলেন্টলি আপনি কমাটা তুলে দিয়ে এটা লিখতে চাচ্ছেন তো? হ্যাঁ, হ্যাঁ। না, তাহলে প্যারালাল স্ট্রাকচারে ভুল হবে, তাহলে আগেও একটা ভার্ব প্লাস আইএনজি লাগবে। আচ্ছা, আচ্ছা। তো এই বাক্য থ্যাংক যদি ইউ। ঠিক করতে চান আপনাকে ওই টিচিং এক্সিলেন্টলি শুরুতেই নিয়ে যেতে হবে, আর কোনো উপায় নাই। টিচিং এক্সিলেন্টলি কমা শহীদুল কমা এ গুড টিচার কমা ডায়েট স্টার্টেড। এখন এটার কেনর ব্যাখ্যা যদি চান তাহলে আবার মডিফায়ারের ক্লাস পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, নাহলে আমি আবার ক্লাসের টপিক্সের বাইরে চলে যাবো। থ্যাংক ইউ ভাই, বুঝছি। আচ্ছা, মহসিন হল কোন হল ভাইয়া? ইজন্ট ইট মহসিন হল? হাজী মহসিন হল। হ্যাঁ, আচ্ছা, মহসিন হল লেখা আমি কনফিউজ হয়ে গেছি। আপনি মহসিন হল এইচএসসি কোন ব্যাচ ভাই আপনার? ভাইয়া এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের আচ্ছা, আহ, আচ্ছা। ইয়া তো লগ ইন করা। ও তো আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আপনার ছোট এটা ভাই কোন আমার না ব্যাচ? অ্যাকচুয়ালি। আচ্ছা, আপনার ছোট ভাই কোন ব্যাচ? হ্যাঁ, হ্যাঁ, এটা ও মহসিন হলে ও ঢাকা ভার্সিটিতে বাংলা ডিপার্টমেন্টে পড়ে আর কি। হ্যাঁ, হ্যাঁ, আমি তো বলছি ওর এইচএসসি ওর কোন ইয়া ব্যাচ? লগ ইন করে ওর হচ্ছে মেবি 18। আচ্ছা, আমি জিজ্ঞেস করলাম কারণ আমার সূর্যসেন হল ছিল আপনার মহসিন হলের সামনে। ওকে, দেখেন মডিফায়ার নিয়ে আজকে আমাদের খুব কথাবার্তা নাই। আমি আবারও বলতেছি মডিফায়ারের আমাদের আলাদা ক্লাস আছে যেখানে আমরা মডিফায়ারের উপরেই শুধু, আর অন্য কোনো কিছু নাই ক্লাস। মডিফায়ার আইবির খুব পছন্দের টপিকস। সো নর্মালি এখানে মডিফায়ার জাস্ট দিয়ে রাখা, কারণ মডিফায়ার দিয়ে বাক্যকে এরকম বড় বানানো যায়। ধরেন এখানেও কিন্তু একটা মডিফায়ার আছে। মডিফায়ার মানে হচ্ছে বাক্যে যখনই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব কিছু দেখবেন ওটাই মডিফায়ার। সো দ্য এফোর্ট ইজ প্রেজ অব্দি, এটা নিজেও মডিফায়ার। এখন এই বাক্যটাকে আমি আরো বড় বড় বানাতে পারি মডিফায়ার লাগায়। এই জন্য অ্যাকচুয়ালি দেখানো, মানে মডিফায়ারের টপিক্স এই জন্য এসছে, এখানে কিন্তু আমরা মডিফায়ার পড়াচ্ছি না। তো এখানে দেখেন ভেরি যোগ করছি, এই বাক্যটা আরেকটু বড় হইল। এখানে এফোর্টের আগে রেলেন্টলেস যোগ করছি, বাক্যটা আরেকটু বড় হয়েছে। এখন যদি আপনি আরো লাগান গভর্নমেন্ট এর রেলেন্টলেস, দেখেন দুইটা আলাদা আলাদা মডিফায়ার লাগাইছে, আরো কমপ্লিকেটেড হয়ে গেছে। মোর দেন আরো বড় হয়ে গেছে। তো মডিফায়ার আর একটা জিনিস যেভাবে আমরা এই যে বাক্যকে বড় বানাইতে পারি। এখন আমি যদি অন্য পার্ট গুলোর সাথে কমপ্লিকেটেড করি এটা আরো বড় হয়ে যাবে। দেখেন দা গভর্নমেন্টস টায়ারলেস এফোর্টস, এই যে এফোর্টস হচ্ছে নাউন, আর এই যে এক্সটেন্ডেড পার্ট সব এগুলো বাদ। এফোর্ট নাউন, এরপর কি পাইলেন? প্রিপোজিশনাল ফ্রেজ, এরপরে কি পাইছেন? দুইটা কমা অ্যাপোজিটিভ। সো the efforts has negatively impacted the local fish industry বা the industry, ইভেন এর মধ্যেও মডিফাই আছে। বুঝছেন বাক্য কিভাবে ভাঙতেছি? বুঝছেন? আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বল। আমি বলতেছি যে এই যে যেগুলা বাদ দিচ্ছি এই অপশন গুলোর কালেকশন করার সময় এই অপশন গুলোর ভিতরে ভুল দিতে পারে না? অফকোর্স বলতে পারি, একটু আগেও তো বলতেছি। আমি বলতেছি এইগুলা বাদ দিচ্ছি বাক্যের স্ট্রাকচার, অ্যাকচুয়ালি বাক্যটা কি বলতে চাচ্ছে এটা বোঝার জন্য। এক। ঠিক আছে। তৃতীয় ব্যাপার হচ্ছে, এটা একটু মনে রাখবেন, এটা একটু পরে বলতে চাইছিলাম যদিও, বাক্যের সবচেয়ে ভাইটাল পার্ট হচ্ছে ভার্ব। এবং মজার ব্যাপার হচ্ছে এই ভার্বের ভুলটা খুব সহজে ধরা যায়, কারণ সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব প্লুরাল দেওয়া, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব নাইন। সো আমরা অপশন এলিমিনেট করার জন্য এই যে আমরা বাদ দিচ্ছি এটা খুব হেল্পফুল হবে যখন আমরা অপশন এলিমিনেট করতে চাব। বুঝছেন? সো দেখবেন আপনি বাদ দিয়ে খুব দ্রুত দুইটা অপশন এলিমিনেট করে ফেলছেন, আর তিনটা অপশন বাকি আছে। বুঝতে পারতেছেন?
ভাইয়া বুঝছেন কি? জি জি ভাইয়া। জি হ্যাঁ, ডিপেন্ডেন্ট ক্লজ উইথ রিলেটিভ প্রোনাউন তো আগেই বোঝাইছিলাম। সো দেখেন, দ্য বয় ইজ মাই ব্রাদার, এটার বড় করেন, দ্য বয়, এই যে রিলেটিভ প্রোনাউন, এই অংশটুকু বাদ দেন, দ্য বয় ইজ মাই ব্রাদার। আমি এটা দিয়ে বাক্যটাকে বড় বানাই ফেলতেছি। উইচ আই বট লাস্ট নাইট, এটা দিয়ে বাক্যটাকে বড় বানাই ফেলতেছি। হ্যাঁ, দ্য টাইডাল ফোর্স টু হুইচ অ্যান অবজেক্ট ফলিং ইনটু এ ব্ল্যাক হোল, বড় বানাই ফেলতেছি। ইজ সাবজেক্টেড, সরি, হ্যাঁ, টু হুইচ অ্যান অবজেক্ট ফলিং ইনটু এ ব্ল্যাক হোল ইজ সাবজেক্টেড, এই যে এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। দ্য টাইডাল ফোর্স আর সাফিসিয়েন্ট টু টেয়ার দ্য অবজেক্ট অ্যাপার্ট, আবার এখানে দেখেন টু টেয়ার দ্য অবজেক্ট অ্যাপার্ট। বুঝছেন? ঠিক আছে। বাক্য কি ভাঙতে পারবেন এখন? বাক্যগুলা কি ভাঙতে পারবেন? বাক্যের মেইন পার্ট কোনটা, বাক্যের এক্সটেন্ডেড পার্ট জি কোনটা? জি ভাইয়া। এইটা এইটা হচ্ছে আমাদের মেইন কাজ, বড় বাক্যকে ভেঙে ছোট করা। So, আমি আগে মেইন বাক্য চেক করব, মেইন বাক্যের ভুল দিয়ে অপশন এলিমিনেট করব, এরপরে আমি এক্সটেন্ডেড পার্টে যাব। কারণ এক্সটেন্ডেড পার্ট, এই যে বললেন না যে এক্সটেন্ডেড পার্টে ভুল থাকতে পারে না, ভুল তো থাকতে পারেই। দেখেন, এই প্রোনাউন এটা তো নিজেই একটা টপিকস আলাদা, মডিফায়ার নিজেই তো একটা টপিকস আলাদা। তো এখানে ভুল থাকবে। তো আমি তো প্রথমেই, এখন ধরেন একটা বড় বাক্য, আপনি সব গ্রামার পড়ে ফেলছেন, একটা বড় বাক্য, আপনি প্রথমে কি চেক করবেন? আপনি কি প্রথমে, তাইলে কি এখন তো মাথায় সব ঘুরবে, প্রোনাউন, নাউন, প্যারাভার্ব স্ট্রাকচার, মডিফায়ার, টেন্স, ডিগ্রি সব ঘুরবে। আমি প্রথমে কি চেক করব? সাবজেক্ট আর ভার্ব চেক করব, বাক্যের মেইন পার্ট, বাক্যের মেইন পার্ট ঠিক আছে কিনা, এরপরে যে এক্সটেন্ডেড পার্ট। বুঝছেন? জি হ্যাঁ। আহ সো আপনারা এখন করবেন, এক এক করবেন, পাঁচ করবেন, আর দুই করবেন। এক, দুই, পাঁচ, এই তিনটা করবেন। আপনাদের টাইম 2 মিনিট।
প্রথম বাক্যে আসেন, বাদ দেন, আগে বাদ দেন। দ্য রিসেন্ট স্ট্রিংস অফ বুলগেরিয়ান্স বাদ দেন, অ্যাপোজিটিভ বাদ দেন। দেখেন দ্য রিসেন্ট স্ট্রিংস, স্ট্রিং সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হওয়া উচিত? সিঙ্গুলার। আছে কি? হ্যাজ। হ্যাঁ, গুড। 2 নম্বরে আসেন, এ টেক্সট বুক ফোকাসড অন, বাদ দেন। রিসেন্ট অ্যাডভান্সেস আবার ইন দিয়ে শুরু, বাদ দেন। অ্যাসাইন বাই, দেখেন নিউ টেক্সট বুক নিজে নিজে অ্যাসাইন হতে পারবে? জি না। ইজ অ্যাসাইন বাই। সো D নম্বরে ভুল। বুঝলাম এ পর্যন্ত? 5 নম্বরে আসেন, বাদ দিব কোন পর্যন্ত বলেন তো? বাদ দিব কোন পর্যন্ত? পজিটিভ পর্যন্ত মাঝখানে শেষ। পজিটিভ, বাদ দেন positive। এখন আমাকে বলেন তাহলে দি বেন্টলি ট্রেঞ্চের কোনো সাবজেক্ট, এটা তো সাবজেক্ট, এর কোনো ভার্ব আছে? কোনো ভার্ব আছে? দি বেন্টলি ট্রেঞ্চ সাবজেক্ট পাইছে, এর কি ভার্ব লাগবে না? জি। তো এখন ভার্ব নাই, তাহলে কি করবো? এন্ড আর ইট হবে না। দ্য বেন্টলি ট্রেঞ্চ ইজ দ্য লোয়েস্ট পয়েন্ট অন দ্য প্ল্যানেট নট আন্ডার দ্য ওশনস। এই এন্ড ইট এটা অতিরিক্ত অংশ, কারণ এন্ড দিলে কি আবার নতুন ক্লজ শুরু হয়ে যাবে। নতুন ক্লজ তুমি শুরু করতে পারবো না, আমি তো আগের ক্লজ শেষ করি নাই। বুঝছেন? বুঝছেন এটা? বুঝছেন? আরেকবার জি বলেন। ভাইয়া। বলি একবার। এটা যে বাদ দিছি, বুঝছেন? বাদ দেওয়াটা কি বুঝছেন? যে কোশ্চেন করলেন ভাইয়া, বাদ দেওয়াটা কি বুঝছেন কেন বাদ দিছি? বাক্যটা দেখেন। ফোকাস কি কেন স্কিপ করা হচ্ছে? আচ্ছা ভাইয়া, যাচ্ছি আমি ফোকাসটা, যাচ্ছি। এ পজিটিভের জন্য কি বাধ্য হয়েছে এখানে পুরো বাক্যটা? হ্যাঁ এক্স্যাক্টলি, পজিটিভের জন্য বাদ দিছি। জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, পজিটিভ যেহেতু বাদ দিছে, তাহলে সাবজেক্ট, সাবজেক্টের জন্য একটা ভার্ব লাগবে, ভার্ব নাই। তার আগে আবার নতুন ক্লজ শুরু করে দিচ্ছেন, এই জন্য এন্ড আর ইট বাদ, এটা হবে না। সো সিতে ভুল। বুঝছেন? দ্য বেন্টলি জি ট্রেঞ্চ জি। ইজ দ্য লোয়েস্ট পয়েন্ট। হ্যাঁ। 2 নম্বর, এই যে নিউ টেক্সট বুক, আবার দেখেন, টেক্সট বুক বস্তুবাচক সাবজেক্ট, বস্তুবাচক সাবজেক্ট অ্যাকশন যদি করাইতে চান, বস্তুবাচক সাবজেক্টের পরে যদি আপনি কোনো ভার্ব আনতে চান, সেটাকে প্যাসিভ করতে হবে। সো এ নিউ টেক্সট বুক ইজ ফোকাসড অন, এটা দিতে পারতেন। এখন এটা একটা উত্তর হতে পারত। এখন কথা হচ্ছে তাইলে কেন আমরা বলতেছি না, আগে এটা একটু বুঝেন। প্রথমত টেক্সট বুক ফোকাসড অন এটা তো বলতে পারবেন না, টেক্সট বুক ইজ ফোকাসড অন বলতে হবে, টেক্সট বুক বস্তুবাচক সাবজেক্ট। এখন এইখানে যে কনফিউশনটা হতে পারে, এখানে যে কনফিউশনটা হতে পারে সেটা হচ্ছে, আমি তাইলে বলবো যে ফোকাস টেবল অ্যাসাইন ঠিক আছে, কারণ এর আগে ইন্টেলিজেন্সি এটাও একটা বস্তুবাচক সাবজেক্ট। হ্যাঁ, এটা হইতে পারে যে ইন্টেলিজেন্সি এটা তো ভাই বস্তুবাচক সাবজেক্ট, তাহলে এরপরের অ্যাসাইন V3, তাহলে আমি এটাকে V3 ধরবো, আর আমি এইখানটাতে ভুল দিব। আমি বলবো এই নিউ টেক্সট বুক ইজ ফোকাসড অন রিসেন্ট অ্যাডভান্সেস। এইটা আমি কেন করি নাই, এটা হচ্ছে প্রশ্ন। কেন আমি বলছি যে D-তেই ভুল? দেখেন, আমি ধরে নিলাম এতে ভুল, আমি বললাম এ নিউ টেক্সট বুক ইজ ফোকাসড অন রিসেন্ট অ্যাডভান্সেস ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। এখন আমাকে বলেন, এই যে অ্যাসাইন বাই আমি লিখতেছি, অ্যাসাইন বাই আওয়ার ইনস্ট্রাক্টর, আমার কথা হচ্ছে ইনস্ট্রাক্টর অ্যাসাইন কি করছে? ইন্টেলিজেন্সি অ্যাসাইন করছে নাকি টেক্সট বুক অ্যাসাইন করছে? ইন্টেলিজেন্সি অ্যাসাইন করছে নাকি টেক্সট বুক অ্যাসাইন করছে ইনস্ট্রাক্টর? টেক্সট বুক। টেক্সট বুক। এই বাক্যটাতে তো বোঝাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অ্যাসাইন বাই আওয়ার ইনস্ট্রাক্টর। এখানে তো ইনস্ট্রাক্টর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অ্যাসাইন করে ফেলছে। বুঝছেন কি? জি ভাইয়া। এই কারণে আমরা কি বোঝাইতে চাইছি, আমরা যখন এটা চেঞ্জ করে দিচ্ছি তখন বাক্যটা সেন্স মেক করতেছে। আমরা যখন এটা চেঞ্জ করে বলতেছি যে না এটা ফোকাসটি রাখবো, তাহলে এই যে এই টেক্সট বুকটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর ফোকাস করানো, এবং এইটা ইনস্ট্রাক্টরের দ্বারা অ্যাসাইন্ড হয়েছে, ইজ অ্যাসাইন্ড। যে কোশ্চেন করছিলেন সে কি বুঝছেন ভাইয়া? জহিরুল হৃদয় ভাই কি বুঝছেন?
করেন 7 নম্বর করেন। আমাকে বলেন, এই যে আপনাদের জুম লিংকে একজন কমেন্ট করছে যে আজকের ক্লাসের রেকর্ডিং কই, এই ভাইকে এখন কি রিপ্লাই দেওয়া উচিত আপনারা এই বলেন। 9:30টায় ক্লাস, উনি 11টায় অ্যাক্টিভ হয়েছে এবং অ্যাক্টিভ হয়ে তার কনসার্ন হচ্ছে আজকের ক্লাসের রেকর্ডিং কই। এত ব্যস্ত কেন ভাই আপনারা? আমি আমি আজকে আপনাদের ওখানে বলা ছিল না যে মেসেজ দিলে 24 ঘন্টার মধ্যে রিপ্লাই আসবে? বলা ছিল না? ওইখানে দেখছেন না যে ইয়েতে বলা ছিল 24 ঘন্টার মধ্যে রিপ্লাই আসবে, এটা বলা ছিল বোধহয়, দেখছেন কিনা? 24 মিনিট এর মধ্যে 3-4টা কল দিয়ে একাকার অবস্থা। মেসেজে সেই আপনার স্ক্রিনশট দিছি, কি পেমেন্ট করছি, মেসেজ আসেনি, মেসেজ দিছি, রিপ্লাই আসেনি। আচ্ছা, তারপরে কি রিকোয়েস্ট দিছি, অ্যাপ্রুভ হয়নি। আরে ভাই, সব কাজ আমার একার করা লাগে। And ওই মোবাইল তো সবসময় সাথে থাকে না, আমি তো ক্লাসে থাকি, এই জন্যই 24 ঘন্টা টাইমটা দেওয়া। আচ্ছা, রেকর্ডিং এর ব্যাপারে একটু বলেই রাখি। রেকর্ডিং রেকর্ডিং আপনারা রেকর্ডিং 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। এবং দ্বিতীয় ব্যাপার হচ্ছে রেকর্ডিং এ লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। এত চিন্তার কোনো কারণ নেই। আপনাদের যদি কখনো মনে হয় যে ভাই রেকর্ড ক্লাস হচ্ছে না, রেকর্ড না হলেও সমস্যা নেই, আমার রেকর্ডিং এসব ক্লাসের আছে অন্য কোনো ব্যাচে, তো রেকর্ডিং আপনি পেয়ে যাবেন, এগুলো নিয়ে কোনো চিন্তা করবেন না। আর ভাই লেকচার শিট কি গ্রুপে দিবেন? হ্যাঁ, সব কাজ গ্রুপে। হ্যাঁ, আর আচ্ছা। রেকর্ডিং এখন আপনি বলতে পারেন যে ভাই 24 ঘন্টা এত টাইম কেন? প্রথমত ক্লাস তো শেষ হয় রাত্রে। এই ক্লাসটা কনভার্ট হয়ে আগে জুমে, মানে জুম আগে কনভার্ট করে, তারপরে জুম ওদের ওই ক্লাউডে আপলোড করে, ওইখান থেকে আমাকে ডাউনলোড দেওয়া লাগে এবং আমি ডাউনলোড দিয়ে আপনাদের ওখানে আপলোড দিই। মোট 4টা প্রসেস। তো ঠিক আছে, মানে এই অসুবিধা 4টা নেই। প্রসেস পুরাটা শেষ হবে এবং ওই টাইমে আমাকে অ্যাক্টিভ থাকতে হবে। এইটা সবসময় মানে হইতে পারে যে কালকে আমি ক্লাস ক্লাস করে এসে ফ্রি হয়ে তাই অ্যাক্টিভ হব, এই জন্য এই টাইমটা দেওয়া। হ্যাঁ, এইটুকু ধৈর্য ভাই একটু ধরতে হবে। আর যদি এরকম মনে হয় যে না ভাই আমার ধৈর্য ধরতেছেই না, তো এই জন্যই তো লাইভ ক্লাস নেওয়া, নাহলে তো রেকর্ডিং দিয়ে দিতাম সব। আমার একদম সব রেকর্ডিং, সব। আপনি যদি বলেন ভাই লাইভ ক্লাস দরকার নেই, একদম সব ইনস্ট্যান্ট রেকর্ডিং দিয়ে দিতে হবে। লাইভ ক্লাস তো এই জন্যই দেওয়া। তো এই ধৈর্যটা একটু ধরতে হবে। আর আপনাদের জি যদি ভাই, কোনো, ধৈর্য আছে। হ্যাঁ, আপনাদের পরিচিত কেউ যদি ভর্তি হইতে চায়, ওনাদেরকে একটু বলবেন যে ভাই এটা করতে টাইম লাগে অ্যাকচুয়ালি। মানে এটা আপনি ধরেন সকালবেলায় টাকা পাঠাইছেন, আমি রুমে ঢুকছি সন্ধ্যায়। এখন আমি জানি এটা হবে, এই জন্যই তো আমি বলছি 24 ঘন্টার মধ্যে রেসপন্স করবো। সেখানে এখন দেখলাম 24 মিনিটও তর্স হইতেছে না, এবং এটা একটা হইলে আমি এত প্যারা নিতাম না, মানে অনেক হিউজ। আচ্ছা, এটা করছেন 7 নম্বর করছেন? ওকে, বাদ দেন আগে। কি কি বাদ দিব? অপশনে আছেন, ডিরেক্ট অপশনে আছেন, পুরো বাক্য নিচেই তো অপশনে আছে। আচ্ছা, এখানে একটু প্রশ্ন হচ্ছে ভাইয়া, আপনি যে 7 নাম্বার কোশ্চেনটা দিচ্ছেন, হ্যাঁ। 7 নাম্বার এই 7 নাম্বার কোশ্চেনটা দেখবো না ABC দেখবো? মূলত হচ্ছে ওই সময়টা নষ্ট হয়ে যাচ্ছে, 7 নাম্বারটা দেখতে গিয়ে আবার ABC উত্তর কারেক্ট করতে গিয়ে মানে সময় চলে যাচ্ছে অনেক।
সময় আপাতত একটু নষ্ট হোক, আপনি একটু প্রসেসটার সাথে ইউজ টু হন, আস্তে আস্তে এটা দ্রুত হবে, সমস্যা নাই। ঠিক আছে। এটা আসলে ডিপেন্ড করতেছে ভাইয়া যে হেড সেন্টেন্স দেখা লাগবে কি লাগবে না। তো আমি আপনাকে বলবো হেড সেন্টেন্স একবার দেখেন। পুরো বাক্যে আন্ডারলাইন করা থাকলে তো আসলে এই যে এইটাও যায়, এ নাম্বারও তাই। কিন্তু সবসময় তো আসলে পুরো বাক্যের নিচে আন্ডারলাইন করা থাকে না, তো হেড সেন্টেন্স দেখতে হয়, ইভেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে হয়। জি ভাইয়া জি। আচ্ছা, তো এখানে এই যে আমি ডিরেক্ট এতে গেছি কারণ এইটার এ নাম্বার অপশন সেম। ওকে, তো অ্যাপোজিটিভ বাদ দাও, অ্যাপোজিটিভ বাদ দাও, বাদ দিছেন। দেখেন দ্য টার্ম ইউরেকা, সাবজেক্ট কি, ভার্ব লাগবে, ভার্ব আছে, ভার্ব আছে কোনো? না ভাইয়া। বাদ, এই নাম্বার বাদ দিছি। জি। ওকে ফাইন। এখন আমাকে বলেন তো, সি আর ডি আমি কোন লজিকে বাদ দিতে পারি? সি আর ডি আমি কোন লজিকে বাদ দিতে পারি বলতে পারবেন? ভাই সি নাম্বারটা হচ্ছে ওই যে ওই আল্টার্ট, এখানে প্যাসিভে আছে সেন্টেন্সটা, এখানে তো না, ভার্ব ইউজ করা নাই, মূল ভার্বটা ইউজ করা নাই। প্রথমত বোঝেন, আমার প্রথম প্রশ্ন, এই মিন্সের সাবজেক্ট, এই মিন্সের সাবজেক্ট কি? এখানে একটা ভার্ব দিছি মিন্স, এর সাবজেক্ট কি? মিনস আপনি যদি বলেন ভাই মিন্সের সাবজেক্ট ইউরেকা, সাবজেক্ট আর ভার্ব কি কমা দিয়ে আলাদা করা যায়? না ভাইয়া, না, মিনসের সাবজেক্ট এটা না। হ্যাঁ, তো তাইলে মিন্সের সাবজেক্ট যদি ইউরেকা না হয়, তাহলে মিন্সের সাবজেক্ট অন্য কাউকে হইতে হবে, আছে? নাই। না। নাই। সো আমি সি আর ডি বাদ দিতে পারি। জি। এ সি ডি বাদ, যদি বি বাদ হয় তাইলে বাদ, ই অ্যান্সার, তা না হলে বি অ্যান্সার। বুঝতে পারছেন? এ পর্যন্ত বুঝছেন? জি। সো কি করবো, অ্যাপোজিটিভ বাদ দিব, অ্যাপোজিটিভ বাদ দেন। দ্য টার্ম ইউরেকা সাবজেক্ট ওয়াজ ফেমাসলি আটার্ড, ভার্ব পাইছি। জি। ওকে, আবার এন্ড আছে, সায়েন্টিস্ট হ্যাভ এক্সক্লেইমড, এন্ড ক্লজ মার্কার, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, ঠিক আছে? ঠিক আছে, জি। ওকে ফাইন। বুঝতে পারতেছেন কি, অ্যাপ্রোচ জি ভাই। বুঝতে পারতেছেন? 8 নাম্বার আমি আপনাকে ইরর ডিটেকশনে করাই ফেলছি, 8 নাম্বার আমি আর করাই দিচ্ছি না। 8 নাম্বার করাই ফেলছি, আমি 6 নাম্বারটা করাবো, তারপর কিছু কথাবার্তা বলে আজকে ক্লাস শেষ করবো, ওই কথাবার্তা যদি ক্লাসের সাথে কানেক্ট। হ্যাঁ, কি হবে 6? বি, এ আর ডি মনে হয় আগে বাদ দিতে হবে। ওকে ফাইন, বাদ দিই আমরা, চলুন বাদ দিই। Of computer games designed to involve many players at once. So proliferation এর সাবজেক্ট আসতেছে where, এই verb আসতেছে where, proliferation সাব সিঙ্গুলার, সো ইট শুড বি was, সো এটা বাদ। আর কোনোটা বাদ দেওয়া যায়? হ্যাঁ, বাদ দেওয়া যায় এ আর ডি। কম্পিউটার গেম
সো V3 দেখেন, ও, ডিজাইন V3 কিভাবে বুঝতেছি বলেন তো? ডিজাইন যে V3 কিভাবে বুঝতেছি? কম্পিউটার গেমটা তো নিজে 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 ডিজাইন হতে পারবে না। সো ডিজাইন টু ইনভলভ মেনি প্লেয়ার্স এট অনস, বাট কম্পিউটার গেম এরপরে ইট শুড বি ওয়াস, এখানে ওয়্যার দেওয়া, সো ডিও বাদ দিছি। ARD কেন বাদ দিছি বুঝছি। জি ভাইয়া বুঝতে পারছি। এখন ঝামেলা আছে, ঝামেলা আছে। আমি যত সহজ এই প্রবলেমটা ভাবছিলাম এটা ধারের কাছ দিয়ে উল্টো। আপনি খুব খুব ছোটবেলায়, একদম ছোটবেলায় শেখা একটা সংজ্ঞা ভুলে গেছেন এই বাক্যটা সলভ করার সময়। আমার প্রথম প্রশ্ন, BRC এই দুইটা অপশনের সাবজেক্ট কি? যে দা প্রলিফারেশন মানে কি? প্লিফারেশন। উৎপাদন। আমার প্রশ্ন হচ্ছে, এই যে আপনি বলতেছেন যে ফার্স্ট ডেভেলপড বিফোর দ্য ওয়াইড স্পিড অ্যাভেলেবিলিটি অফ হাই স্পিড ইন্টারনেট কানেকশন, এখানে আপনি কিসের ডেভেলপ হওয়ার কথা বলছেন? প্রলিফারেশনের ডেভেলপ হওয়ার কথা বলছেন নাকি কম্পিউটার গেমস এর ডেভেলপ হওয়ার কথা বলছেন? আপনি কি বোঝাতে চাইছেন? হাই স্পিড ইন্টারনেট আসার আগে প্রলিফারেশন উৎপাদন ডেভেলপ হয়েছে নাকি কম্পিউটার গেম গুলা ডেভেলপ করা হয়েছে? উৎপাদন। এখন লজিক কি বলে, উৎপাদন কি ডেভেলপ হইতে পারবে? উৎপাদন কি ডেভেলপ হয় অ্যাকচুয়ালি? উহু, উহু। ডেভেলপ কার হওয়া উচিত? কম্পিউটার গেমস গেমের। গুলার। কম্পিউটার গেমস এর ডেভেলপ হওয়া উচিত। তাহলে সাবজেক্ট কার হওয়া উচিত? কম্পিউটার গেম। কম্পিউটার গেমকে সাবজেক্ট হওয়া উচিত। কারণ কি বলেন তো? আমরা সাবজেক্টের সংজ্ঞা কি জানি? ভার্বের কাজ যে সম্পাদন করে তাকে সাবজেক্ট বলে। সো যদি ডেভেলপড হয় ভার্ব, তাইলে এই ডেভেলপের কাজটা সম্পাদন করতে হবে কম্পিউটার গেমসকে। সো কম্পিউটার গেমসকে হতে হবে সাবজেক্ট। A এবং B এবং C নাম্বার অপশনের কোথাও কম্পিউটার গেম সাবজেক্ট না, এই কারণে B এবং C বাদ। আপনারা কি B আর C কেন বাদ দিলাম বুঝছেন? সো অ্যান্সার কি? ই। নান অফ দিস। বি আর সি অপশনে আরেকবার রিপিট করেন। আরেকবার রিপিট করি, সাবজেক্ট কে? সাবজেক্ট কে B আর C তে? প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্ন সাবজেক্ট কে? B আর C তে সাবজেক্ট কে? কম্পিউটার গেমস। B আর C তে কম্পিউটার গেম সাবজেক্ট? একটু দেখেন তো প্রিপোজিশন কোনটা সাবজেক্ট, একদম শুরুতে কোন লেখা আছে কি? ও, শুরুতে হচ্ছে proliferation। প্রলিফারেশন অফ কম্পিউটার গেমস। তো টেকনিক্যালি আপনাকে তো অফ কম্পিউটার গেমস এটা তো বাদ, আপনি তো বাদ দিয়ে দিচ্ছেন। সাবজেক্ট তো এই যে এখানে জি ভাইয়া। প্রলিফারেশন সাবজেক্ট। C নাম্বারে বুঝেন, আপনি কিন্তু কম্পিউটার গেমটা সাবজেক্ট বানান নাই, আপনি বলছেন কম্পিউটার গেমস প্রলিফারেশন। সো আমি আপনাকে এখন বললাম যে রহিম পেন, এখানে সাবজেক্ট কি রহিম নাকি পেন? পেন। 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 তাহলে এখানে সাবজেক্ট কে? এই কম্পিউটার গেমস প্রলিফারেশন সাবজেক্ট কে? প্রলিফারেশন। প্রলিফারেশন মানে উৎপাদন। আপনি বাক্যে বুঝাইতে মানে অ্যাকচুয়ালি বাক্যটার লজিক কি বলে? হাই স্পিড ইন্টারনেট কানেকশন আসার আগেই কম্পিউটার গেম ডেভেলপ হয়েছে। কিন্তু এই বিআরসি কি মিন করতেছে? ডেভেলপ কি এখানে কম্পিউটার গেম হচ্ছে নাকি প্রলিফারেশন হচ্ছে? ও ডেভেলপ হচ্ছে কম্পিউটার গেম। ডেভেলপ হচ্ছে কম্পিউটার গেম, কিন্তু বিআরসি তে কি হচ্ছে? বিআরসি তে কি ঘটতেছে? ডেভেলপের কাজ কাকে করতে হবে? ভার্বের কাজ কাকে করতে হবে? সাবজেক্টকে না? জি। তাহলে কম্পিউটার গেমকে যদি ডেভেলপ হওয়ার কাজটা করতে হয় তাহলে সাবজেক্ট কাকে হইতে হবে বলুন তো? প্রলিফারেশন। ভালো করে বুঝেন, যদি ডেভেলপ কম্পিউটার গেম। হওয়ার কাজটা কম্পিউটার গেমসকে করতে হয়, যদি ভার্ব ডেভেলপড হয় এবং ভার্বের কাজ যেহেতু সাবজেক্ট করে, ডেভেলপ হওয়ার কাজটা যদি কম্পিউটার গেমকে করতে হয়, তাহলে সাবজেক্ট হিসেবে বসাতে হবে কাকে? কম্পিউটার গেমকে বসানো। কম্পিউটার গেমসকে। কিন্তু আপনি বি আর সি নাম্বার অপশনে সাবজেক্ট হিসেবে বসাচ্ছেন কাকে? প্রলিফারেশন। তাহলে প্রলিফারেশন। বি আর সির সাবজেক্ট বসানো ঠিক হচ্ছে কিনা? না। এই না ঠিক কারণে হচ্ছে বি না। এবং সি বাদ, ই অ্যান্সার। বুঝছেন? বুঝছেন? জি ভাইয়া। সো এই জন্যই বলতেছিলাম বাক্য যতটা সহজ ভাবতেছিলেন এই বাক্যটা ততটা সহজ না। বাট দেন এগেন এই বাক্যে কোনো কমপ্লিকেটেড কনসেপ্টও নাই। আচ্ছা ভাই, এইখানে বাক্যটা বলা আছে দা প্রলিফারেশন অফ কম্পিউটার আর না, কম্পিউটার বাক্য গেমস প্রলিফারেশন, বাক্য এই কি সেন্টেন্সটা বলা একইটা। উচিত ছিল? বাক্য কি হলে ঠিক হইতো এটাই তো শুনতে চাচ্ছেন?
বাক্য কি হইলে ঠিক হইতো, এটাই তো শুনতে যাচ্ছেন না? জি ভাই, আমি সঠিক বলতে চা- অ্যান্সারটা তাহলে কি হবে? হ্যাঁ, এটাই তো সঠিক অ্যান্সার হচ্ছে। এই যে এখানে ওয়্যার বসাইছেন না, এটা ওয়াজ বসাই দেন, তাহলে ঠিক হয়ে যাবে। তখন এই যে ডিজাইন টু ইনভলভ মেনি প্লেয়ার্স, বাদ দেন। কম্পিউটার গেম ওয়াজ ফার্স্ট ডেভেলপড, বুঝছেন? কম্পিউটার গেম ওয়াজ ফার্স্ট ডেভেলপড অ্যান্ড প্রলিফারেটেড। এখন দেখেন কম্পিউটার গেমই ডেভেলপ হচ্ছে। বুঝলেন? জি ভাই। ওকে, তাহলে লেকচার শিট আমি আপলোড দিয়ে দিয়েছি, অ্যান্সার আমি আপলোড দিয়ে দিচ্ছি। ক্লাস পেয়ে যাবেন কালকে রাত হওয়ার আগেই। আপনাদের লেকচার 2টা আমি প্রোনাউনের ওপর নেব, কারণ এই সেম ক্লাসটা আরো একজনের মানে আরো একটা ব্যাচের আছে, সো এই দুইটা ব্যাচের তাহলে সেম টাইমে ক্লাসটা নিয়ে নিতে পারবো, এবং মানে সেম লেকচার শিট, ওইটাও আইবিএরই ক্লাস। তো সেম ক্লাসটাই নিব। প্রোনাউন এই নেক্সট ক্লাসটা সব প্রোনাউনের, লেকচার 2 প্রোনাউনের। আহ এক, এটা হচ্ছে ক্লাস হচ্ছে আপনাদের শনিবারে, স্যাটারডে, টুয়েসডে, ওয়েডনেসডে। আচ্ছা, দ্বিতীয় ব্যাপার যেটা, সেটা হচ্ছে কালকে অ্যাডমিশনের লাস্ট ডেট। হ্যাঁ, এরপরে আর অ্যাডমিশন নিব না। আপনাদের যদি কেউ অ্যাডমিশন নিতে চাই এবং আপনাদের যদি মনে হয় যে কোর্সটা করে উপকার হবে, তাহলে তাদেরকে রিকমেন্ড করেন এবং কালকের মধ্যেই ভর্তি হতে বলুন। এরপরে আর অ্যাডমিশন নিব না, কারণ আমাদের এরপর এমবিএ এর একটা কোর্স আসবে, তো ওইটা নিয়ে কাজবাজ আছে। এখন এমবিএ কোর্স নিয়ে আমার কিছু কথাবার্তা আছে। আপনারা যারা এমবিএ কোর্স করবেন তাদের জন্য শুনলে লাভ, বোথ ফাইন্যান্সিয়াল লাভ এবং নন ফাইন্যান্সিয়াল লাভ। যাদের সাথে এমবিএ এর কোনো সম্পর্ক নেই তাদেরও বড় বড় কিছু ফাইন্যান্সিয়াল লাভ আছে। হ্যাঁ, এখন আমি এই পোর্শনটাতে বিজ্ঞাপন দিব। যাদের মনে হচ্ছে যে ভাই আমি বিজ্ঞাপন শুনবোই না, আপনারা ক্লাস থেকে মানে আর আপনাদের ক্লাসে আর কিছু পড়াবো না। হ্যাঁ, এখন আমি একটা বিজ্ঞাপন দিব। এখন বিজ্ঞাপনে কিছু লাভ টাভ আছে, আপনাদেরই লাভ, আমার তো লাভ আছেই, আপনাদেরও লাভ আছে। আচ্ছা, বিজ্ঞাপনটা দিয়ে আমি একটু। ওকে, প্রথমত আমাদের এমবিএ কোর্স, এটাই হচ্ছে আমাদের একটা এমবিএ কোর্স ইতিমধ্যে গেছে, আর একটা এমবিএ কোর্স আসতেছে। এমবিএ কোর্সের দাম 7,000। এটা হচ্ছে আইবি এমবিএ কোর্স। আইবি বাদে আর অন্য কোনো জায়গার এমবিএ এর জন্য মানুষ আমাকে 7,000 টাকা দিবে। ওকে, 7,000 টাকা আমাদের জেনারেলি দুইটা ইনস্টলমেন্ট ব্যবহার করা যায়। সো প্রথমবার ভর্তির সময় 4,000 টাকা, তার পরের মাসে 3,000 টাকা দিয়ে ভর্তি হতে পারে। এখন সব এখানেই টপিকস শেষ। পড়ানো হবে এখানে? হ্যাঁ, ইংরেজি, ম্যাথ, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। দাঁড়ান ভাই, শেষ করি, পরে আপনার কথা বলার সুযোগ দিই। এখন আমাদের যে কোনো ব্যাচের ইনক্লুডিং আপনাদের ব্যাচ, আমাদের যে কোনো ব্যাচের স্টুডেন্টদেরকে আমরা ডিরেক্ট 1,500 টাকা ডিসকাউন্ট দিই। এটা শুধু আপনাদের না, যে কোনো ব্যাচের। আমাদের আগে কোনো কোর্সে ইনরোল ছিল এমন যে কাউকে আমরা ডিরেক্ট 1,500 ডিসকাউন্ট দিই, রেফারেন্সে আগে কোন ব্যাচে ছিল, জাস্ট এটা লিখতে হয়। সো আপনারা যদি কেউ ভর্তি হন, আপনাদের ভর্তি ফি অ্যাকচুয়ালি 5,500। বাট আমি আপনাদের ফাইন্যান্সিয়াল লাভ বলতে এটারে বোঝাই না, ফাইন্যান্সিয়াল লাভটা আরো আছে, আসতেছে। আচ্ছা, আপনারাও যদি ইনস্টলমেন্টে ভর্তি হতে চান, ইনস্টলমেন্টে ভর্তি হতে পারেন। সেই ক্ষেত্রে 3,000 প্লাস 2,500। তৃতীয়ত, কেউ যদি ইনস্টলমেন্টে ভর্তি হতে না চায়, এই অফার আপনাদের জন্য নাই, কারণ আপনাদের ডিরেক্ট ডিসকাউন্ট দিয়ে দেওয়া হয়েছে। এখন ধরেন আমাদের কোনো কোর্সে সে ভর্তি নাই, কিন্তু সে ইনস্টলমেন্ট দিবে না, সে একবারে একবারে এক ইনস্টলমেন্টে টাকা দিবে, সেক্ষেত্রে তার জন্য কোর্স ফি 6,500। অর্থাৎ কেউ যদি একটা ইনস্টলমেন্টেই টাকা দেয়, তার জন্য ডিরেক্ট 500 ডিসকাউন্ট। এখন এখানেও আপনাদের ফাইন্যান্সিয়াল লাভের জায়গাতে আমি আসি না। আপনারা যদি কাউকে রেফার করতে চান, এগুলো একটু বলে দিবেন। রেফারেন্সে যে আপনাদের ফাইন্যান্সিয়াল লাভ আছে, কি কি ফাইন্যান্সিয়াল লাভ? প্রথমত ধরেন আপনি কাউকে রেফার করছেন, সে যেটা, আমি কিভাবে বুঝবো আপনি কাউকে রেফার করছেন? আহ এখানে হচ্ছে একটা ফর্ম ফিল আপ করতে হয়, মানে আপনি টাকা পাঠানোর পর আমি আপনাকে একটা ফর্ম পাঠাবো, এই ফর্ম ফিল আপ করতে হয়। ওখানে রেফারেন্স বলে একটা সেগমেন্ট আছে, ওখানে আপনার নাম লিখতে হবে, আপনার নাম এবং আপনি কোন ব্যাচের, এটা লিখতে হবে তাকে। তো ধরেন কেউ আপনার নাম লিখছে, কেউ যদি আপনার নাম লিখে, আমি আপনাকে ডিরেক্ট 500 ক্যাশব্যাক দিব,
বুঝছেন, এটা কোনো ডিসকাউন্ট না, ডিরেক্ট আমার তরফ আমাদের এইমার্সের নাম্বার থেকে আপনার কাছে 500 টাকা ক্যাশ ব্যাক যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা গেল 500 ক্যাশব্যাক। আর যে আপনার নাম লিখতেছে তার সুবিধা কি? এটা হচ্ছে আপনার সুবিধা। যে আপনার নাম লিখতেছে তার সুবিধা হচ্ছে সে 1000 টাকা ডিসকাউন্ট পাবে। সো আপনার রেফারেন্স যদি কেউ ব্যবহার করে তার জন্য কোর্স ফি 6000। এই ক্ষেত্রে ফার্স্ট ইনস্টলমেন্টে কোনো চেঞ্জ নাই, এখানে 4000 প্লাস 2000, সো তার জন্য কোর্স ফি হবে 6000। এই ডিরেক্ট 500 ক্যাশব্যাক আমি আপনাকে দিব, এটা ক্যাশব্যাক, এটা কোনো ডিসকাউন্ট, কোনো মেরিট বেস স্কলারশিপ কোর্সের প্রাইস থেকে বাদ এমন কিছু না, ডিরেক্ট আমি আপনাকে ক্যাশব্যাক দিব। এবং এটা আপনি যতগুলা স্টুডেন্ট আপনার নাম রেফারেন্সে ব্যবহার করবে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আমি আপনাকে 500 ক্যাশব্যাক দিব। বুঝতে পারলাম? এখন আপনি যদি চান যে ভাইয়া আমার কোর্স ফি আরো কম দরকার, এটারও হয়ে আছে। ইভেন শুধু আপনি না, যে আগে কোনো কোর্সে ভর্তি ছিল না সেও যদি চায় যে তার কোর্স ফি আরো কম দরকার, 7000 টাকা দিবেন, এটার জন্য ব্যবস্থা আছে। এখন ব্যবস্থা কি দেখেন, একজন স্টুডেন্ট ও যদি ভর্তি হয় 7000 টাকা ওর জন্য। নর্মালি আমি একটা নর্মাল স্টুডেন্টের কথা বলি, আপনাদের কথা নয়, আপনাদের টাইমে আসতেছে। একজন যদি ভর্তি হয় তার জন্য 7000 টাকা, ও যদি 2জন ভর্তি হয় তাহলে 12000 টাকা। তো এই ক্ষেত্রে পার হেড পড়তেছিল 7000, এই ক্ষেত্রে পার হেড পড়বে 6000। ওরা যদি 3জন একসাথে ভর্তি হয় সেক্ষেত্রে কোর্স ফি 15000, এই ক্ষেত্রে পার হেড পড়বে 5000 টাকা। একসাথে ভর্তি হতে হবে, একসাথে এই টাকাটা আসতে হবে। এবং ওরা যদি একসাথে 4জন ভর্তি হয় তাহলে কোর্স ফি 18000। এই আবারও বলতেছি এই টাকাটা একসাথে আসতে হবে, তাহলে এইটা অ্যাভেল করা যাবে। সেক্ষেত্রে পার হেড কোর্স ফি পড়বে 4500, এর নিচে আর যাবে না। এরপরে 5জন 6জন 7জন যান, এই পার হেড 4500 থাকবে, এটা ফিক্স। হ্যাঁ, তো এই ক্ষেত্রে ওর কোর্স ফি পড়বে 4500, এক্ষেত্রে কোর্স ফি পড়বে 4500। এখন এখানেও একটা কথা বলে রাখি যে এইখানেও যদি ও ইনস্টলমেন্টে ভর্তি হতে চায়, ফার্স্ট ইনস্টলমেন্টে কোনো কিছু নাই। ফার্স্ট ইনস্টলমেন্ট এটা 4000 দিয়ে শুরু হবে। আপনাদের ফার্স্ট ইনস্টলমেন্টই কেবল 3000, না আপনারাই খালি 3000 প্লাস প্রতিশোধে যেতে পারবেন। ওকে এইটা 4000 দিয়ে শুরু করতে হবে, এর পরেরটাও পরে দিবে 4000 প্লাস 3000। ও যদি ইনস্টলমেন্টে যায় 4000 প্লাস 2000। এখন এরা যদি ইনস্টলমেন্টে যায় এক একজন 4000 দিবে, তারপরে যে 1000 দিবে। এই ইনস্টলমেন্টে গেলে ও প্রথমে 4000 দিবে, তারপরে 500 দিবে, পার হেডের কথা বলতেছে, পার হেড। সো 3জন যদি ভর্তি হয়, ওরা যদি 3জন ভর্তি হয় তাহলে কি হবে? তিন সরি, ওরা যদি 4জন ভর্তি হয়, আমার কাছে প্রথমে এই 4000 টাকা প্রত্যেকে 4000 টাকা করে পাঠাবে। অর্থাৎ শুরুতে ওরা 16000 টাকা পাঠাবে, এবং এরপরে যে ওরা 2000 পাঠাবে। So ব্যাপারটা এরকম। তো টেকনিক্যালি ও কোর্স ফি চাইলে আপনার কোনো রেফারেন্স ছাড়াও ও একা একাও 4500-তে নামাই আনতে পারে, যদিও বান্ডেল প্রাইসিং এ ভর্তি হয়, যদিও বান্ডেল প্রাইসিং এ ভর্তি হয়। অ্যান্ড ধরেন আপনি একসাথে 4জনকে ভর্তি করাইছেন, এদের 4জনেই আপনার নাম লেখা আছে। আবারও বলতেছি, একসাথে টাকা এসছে 4জনের, এই 4জনের 18000 টাকা লেখা একসাথে এসছে। এখন ওকে আমি ডিসকাউন্ট অলরেডি দিছি, ওকে আমি আর ডিসকাউন্ট দিতে পারবো না। আপনি 4জন একসাথে ভর্তি করাইছেন 18000 টাকায়, এবং 4জন একসাথে বান্ডেল প্রাইসিং এ ভর্তি হয়েছে এবং আপনার নাম দিছে। তো আপনি 4জন ভর্তি করাইছেন এবং প্রত্যেকের জন্য 500 টাকা ক্যাশব্যাক। আমি আপনাকে 2000 ক্যাশব্যাক দিব। আবারও বলতেছি, এটা ক্যাশব্যাক, এটা কোনো ডিসকাউন্ট না, এটা কোনো ডিসকাউন্ট না, এটা ডিরেক্ট ক্যাশব্যাক। ওকে, সো এটা কবে থেকে শুরু হবে? এই কোর্সটা শুরু হবে জুলাই 15 তারিখ থেকে। এটা আমাদের আইবিএ এমবিএ এর লাস্ট কোর্স, ভাই মানে আরেকটা লাস্ট পোল রেগুলার দিয়েছিলেন, কোর্স। হ্যাঁ, স্কলারশিপের একটা দিয়েছিলেন। আচ্ছা, আসতেছি না স্কলারশিপ। আচ্ছা, এবার স্কলারশিপ। আচ্ছা, আপনাদের জন্য, আচ্ছা আসতেছে, স্কলারশিপে আসতেছে। আপনাদের জন্য, আপনারা যদি চান, এখন আপনাদের তো এমনিই 5500, তো আপনাদের পার একজন যদি ভর্তি হন 5500, পার হেড 5500 করে পড়বে। 2জন ভর্তি হইলে 10,000, পার হেড 5000 করে পড়বে। 3জন ভর্তি হইলে 13500, পার হেড 4500 করে পড়বে। এর নিচে আর যাবে না, 4500-র নিচে যাবে না। এন্ড এখানেও ব্যাপারটা ফিক্স, প্রথম ইনস্টলমেন্টে 3000, প্রথম ইনস্টলমেন্টে 3000, প্রথম ইনস্টলমেন্টে 3000। সো পরের ইনস্টলমেন্টে যে বাকিগুলো মাইনাস। এখন আপনার মন চাইলো যে ভাই আমি এর থেকেও কমাবো, এর থেকে কমানো এইটা হচ্ছে গেইন করে নিতে হবে। আমাদের একটা মেরিট বেস স্কলারশিপ প্রোগ্রাম চলতেছে,
তো মেরিট বেস স্কলারশিপে কি হইতেছে, এখানে কোনো ডিরেক্ট টাকা নাই। মেরিট বেস এই স্কলারশিপ যেটা আমি পাবেন, এটা আমি টোটাল কোর্স থেকে মাইনাস করব। সো এখানে আপনি যদি কাট অফ ক্লিয়ার করেন, আমি আপনাকে 1500 টাকার ডিসকাউন্ট দিব। আর যদি আপনি ফার্স্ট হন, তাহলে আমি আপনাকে 100% একদম ফ্রি দিব। তো এখন এর মাঝখানেরও জিনিস আছে, ক্ষেত্র বিশেষে 50% ফ্রি আছে, 30% ফ্রি আছে। So আপনি যদি শুধু কাট অফও ক্লিয়ার করেন, সেক্ষেত্রে আপনার জন্য কোর্স ফি দাঁড়াবে, এই যে আমি আপনাদের নর্মালি তো 5500, এখান থেকে আরো 1500 মাইনাস করেন, সেক্ষেত্রে আপনাদের জন্য কোর্স ফি দাঁড়াবে 4000। সেটার জন্য কাট অফ ক্লিয়ার করতে হবে। বুঝছেন? বিজ্ঞাপন বুঝছেন? জি ভাইয়া বুঝলাম। ওকে, মানে বিজ্ঞাপন এখানেই হচ্ছে শেষ। আমি যদি এখানে কাট অফ ক্লিয়ার করি তাহলে 5500-র উপরে 1500 টাকা মাইনাস যাবে। হ্যাঁ, এমবি ইংলিশ পার্ট টোটালি কাভার, অলমোস্ট টোটালি কাভার হয়ে যাবে। অলমোস্ট। কিছু আনপ্রেডিক্টেবল হাবিজাবি আছে, ওগুলো এমবির ব্যাচে কিছু করাই, ওগুলো চাকরিতে জীবনও এগিয়ে দেয় না, ওইগুলো হয়তো কিছু স্কিপ যাবে, বাট অলমোস্ট সবই কাভার হয়ে যাবে। আপনারা যারা এমবি এর জন্য আমার এই কোর্সে এনরোল করছেন, তাদের মানে সম্পূর্ণরূপে উপকারে আসবে। এবং এটাই সেই কোর্স, যে কোর্সটা আমি গত বছর অগাস্ট মাসে 2040 টাকায় লঞ্চ করছি। এবং এই ব্যাচ শেষ হইলে পুনরায় আমি এই কোর্সের দাম 2040 টাকায় ফিরাই নিয়ে যাবো। এটা হচ্ছে সেই কোর্সটাই। So this is the first and last one. And এই কোর্সের এনরোলমেন্ট কালকে শেষ। সো আপনাদের যদি চেনা পরিচিত কেউ এনরোল করতে চায়, সো আপনারা বলবেন, কালকের পর আর এনরোলমেন্ট নিও না। এরপরে যদি কেউ বলে যে কি কোর্স আছে, এমবিএ কোর্স ধরাই দিই, কারণ বুঝতে পারতেছেন এমবিএ কোর্সের টাকা বেশি। ওকে, তো আপনাদের সাথে দেখা হবে শনিবারে প্রোনাউন, ওই ক্লাসটা রাত 9টায়। অ্যান্ড এই ক্লাসটা ইনশাল্লাহ কালকে রাতের আগে পেয়ে যাবেন। থ্যাংক ইউ। ক্লাস রিভিউ ভাইয়া যদি দিতে চান, একটু কাইন্ডলি এই মার্কসের মেইন গ্রুপে দিবেন, তাহলে আমার কিছু উপকার হবে। হ্যাঁ, মেসেজে লিখলে আসলে আমি ওদের কেউ দেখবে না। তো ক্লাস রিভিউ যারা দিচ্ছেন মেসেজে, কাইন্ডলি একটু এই মার্কসের মেইন গ্রুপে দিবেন, তাহলে আমার কিছু উপকার টুকার হবে আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।